আহ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আহ, আপনারা জানেন যে এটা আমরা নিয়মিত করছি, শিল্প ও সাহিত্য বিষয়ক সভা, অলাপ চক্র। আজকের আয়োজন আহমদ আহমদ ছফাকে নিয়ে। আমরা জানি আগামী 28 জুলাই তার প্রয়াণ দিবস। 2001 সালে তিনি ইহলোক ত্যাগ করেন। দিনটিকে সামনে রেখেই আজকের এই মিলিত হওয়া। বর্তমানের প্রেক্ষাপটে আহমদ ছফার অন্তর্দৃষ্টি, প্রজ্ঞা ও দেশের মানুষের প্রতি ভালোবাসা নিয়ে আমরা কথা বলবো। উপলক্ষ হবে তার লেখাপত্র ও তার স্মৃতিচারণ। আজ আমাদের সামনে কথা বলবেন চিন্তাবিদ, শিক্ষক ও লেখক সলিমুল্লাহ খান। স্মৃতির ঝাঁপি মেলে ধরবেন উন্মাদ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশের ব্যঙ্গ কার্টুন চিত্রের পথিকৃৎ আহসান হাবিব। কথা বলবেন কবি ও সাংবাদিক সাখাওয়াত টিপু, এবং সঙ্গে আছেন সংগঠক ও চিকিৎসক জহিরুল ইসলাম কোচি। আর সঞ্চালনায় আমি বিধান রিবু। কথা পর্বে প্রবেশের আগে আমাদের কাছে একটি ছোট ভিডিও আছে 1998 সালের বন্যা সংক্রান্ত। বানভাসী শিশুদের জন্য আহমদ ছফা ও ডক্টর হোসেন জিল্লুর রহমানের উদ্যোগে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের পক্ষ থেকে তখন একটি আপৎকালীন স্কুল খোলা হয়েছিল। সেই স্কুল কর্মকাণ্ডের ভিডিও চিত্র ধারণ করে রাখে পিপিআরসি। আজকের এই আয়োজনে ভিডিওটি প্রচারের অনুমতি দিয়েছেন হোসেন জিল্লুর রহমান ও আহমদ ছফার আত্মীয় নুরুল আনোয়ার। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এই প্রামাণ্য চিত্রে আহমদ ছফার সাক্ষাৎকার রয়েছে, আর রয়েছে তারই লেখা মানুষ দাঁড়াবে তবু কবিতার আবৃত্তি। তো চলুন আমরা এই প্রামাণ্য চিত্রটি দেখি আগে, তারপর আমরা আলোচনায় প্রবেশ করব। ছল ছল জলের তস্কর তরল থাবায় গিলে খায় বাড়িঘর। হাট বাট গ্রামগঞ্জ দোকান বাজার সোনার ফসল মাঠে সব ছারখার। স্কুল কারখানা আর মন্দির মসজিদ প্রহারে জর্জর করে জলের এজিদ। জীবন বিনাশী জল থই থই ফনা তুলে নাচে, পালিয়ে মানুষজন মরে মরে বাঁচে। গৃহচ্যুত নরনারী শিশু বুড়ো কোথায় পালাবে? পরিচিত ডাঙা ছেড়ে কত দূর যাবে? কত দূর যেতে পারে? মানুষ কি জলে ভাসা প্রাণী? ক্ষুধায় কে অন্ন দেয়, পিপাসায় পানি? নদীগুলো নদী নেই, বিষাক্ত তরল বুকে হাসে অট্টহাসি। যেদিকে ফেরাও চোখ জলের কার্পেটে মোড়া হিংস্র বানভাসী। ভেসে যায় লাজ লজ্জা, গৃহস্থের সম্ভ্রম সম্মান, শিশুদের খেলাঘর কুমারীর রাঙা অভিমান। বিপন্ন বাংলা আজ নিরুপায় বেহুলা সুন্দরী, ডুবন্ত মান্দাসে চড়ে যায় মৃত্যুপুরী। টল টল অতল জলে শরতের পূর্ণিমার চান, বিষাদে মলিন দেখো হয় খণ্ড হয় খান খান। তাহলে মানুষ ব্যাকুল ভরসা নিয়ে তাকাবে কোথায়? বিশ্বাসের সব কেন্দ্র, প্রার্থনার সব ভাষা মিথ্যা হয়ে যায়। মানুষের আহাজারি আকাশে কি বাজে? আকাশ আকাশে নেই, আকাশের মর্মকেন্দ্রে শূন্যতা বিরাজে। তাহলে কি কণা কণা প্রাণবিন্দু জীবনের উজ্জ্বল উৎসব? জল্লাদ জলের তোড়ে মুছে যাবে সব কলরব। তমিশ্রার গর্ভ থেকে ফেটে পড়া প্রাণের কণিকা, নিখিল নাস্তিতে জালে দিব্যতার শিখা। অনাদি অনন্ত লোকে দ্রুত ধাবমান, বেদনা সঞ্জাত এই সৃজনের গান। চেতন ও নিশ্চেতনে নিরন্তর ক্ষরণ দ্রবণ, তবু অমৃত অমৃতময় মনুষ্য জীবন।
ধ্বংস মৃত্যু অপঘাত সত্য, তবু শেষ সত্য নয়, আশায় মানুষ বাঁচে পরম বিস্ময়। মানুষ মরণশীল, তবু মানুষ অমর, নিখিল সৃষ্টির বুকে পরম অভয়দাতা মানুষের মেঘমন্ত্র স্বর। মানুষ গ্রহণ করে মৃত্যুর ছোবল থেকে জীবনের পাঠ, জলের কল্লোল থেকে কণ্ঠ করে সঙ্গীতে ভরাট। মহামারী থেকে প্রাণ, রোগ থেকে আয়ু, শোক ছেনে তীক্ষ্ণ করে পেশি আর স্নায়ু। পাতালে চরণ গাঁথা, মেঘেতে মস্তক, দুরন্ত সৃষ্টির সুখে জীবনের উত্তপ্ত স্তবক। মানুষই রচনা করে সব ক্ষতি তুচ্ছ করে শির দাঁড়া মেলে, মানুষ দাঁড়াবে একা অন্তরের অমৃতের বলে। বাচ্চারা যে আলাদা একটা জনগোষ্ঠী, এদের জন্য কিছু করা প্রয়োজন অনুভব করলাম। আরও গুরুত্বপূর্ণ, আমাদের এই যে ত্রাণের পরিবেশ, বন্যাকালীন যে একটা আপদ সময়, এই সময় আমরা মনে করলাম যে আমাদের যে অসহায়ত্ব, এর পাশাপাশি আমাদের যে একটা শক্তি আছে, সেই দিকটাও ফুটিয়ে আনা দরকার। এই চিন্তা থেকে আমরা ভাবতে ভাবতে ভাবলাম যে এই বাচ্চাদের সাথেও আলাপ করলাম, মায়েদের সাথে আলাপ করে মনে হলো একটা অস্থায়ী, আমরা যেটাকে পরে আপদকালীন নাম দিলাম, একটা যদি স্কুলের পরিবেশ সৃষ্টি করা যায়, তার মাধ্যমে বাচ্চাদেরকে অন্য এক ধরনের ত্রাণ শিবিরে বসেই অন্য এক ধরনের সাময়িক হলেও অন্য একটা জীবনের ছোঁয়া দেওয়া যেতে পারে মনে করি। যেমন ধরুন এই 2 মাস যাবত এই ছেলেগুলো এখান থেকে শিশুরা, এই সময়ের মধ্যে শিশুরা মানব জীবনের যতগুলো বিনষ্টি আছে সবগুলো দেখেছে, এবং এই সমস্ত দগদগে স্মৃতি যখন নিয়ে ফেরত যাবে, তখন এরা আগের শিশু থাকবে না। তখন এদের মধ্যে নতুন একটা বোধ, এমন কিছু অভিজ্ঞতা তাদের থাকা প্রয়োজন, এমন কিছু শিক্ষা তাদের থাকা প্রয়োজন, যেটা তারা যে নতুনভাবে জীবন শুরু করার সময় সেটা কাজে লাগাতে পারে। আমার মনে হয় আমাদের সেদিক থেকে আমাদের এই স্কুলটি একটা মডেল হিসাবে এ পর্যন্ত গড়ে উঠেছে। আমার ধারণা ছিল না যে ত্রাণ শিবিরে আসার পর এত ছাত্রছাত্রীকে এখানে পড়তে আসতে দেখব, এবং ওদের সবচেয়ে ভালো ব্যাপার সেটা হচ্ছে যে ওরা খুব উৎসাহের সাথে পড়াশোনা করছে। আমরা যাই তাদেরকে শিখাচ্ছি, তারা খুব দ্রুত শিখে যাচ্ছে এবং তারা খুব উৎসাহের সাথে শিখছে। অথচ একটা জিনিস লক্ষ্য করেছি, আমি তাদের জিজ্ঞেস করেছিলাম কয়জন স্কুল থেকে এসেছো, তাদের মধ্যে কয়েকজন স্কুল থেকে এসেছিল, কিন্তু বাকি কারোরই সেই অক্ষর জ্ঞানটা ছিল না, কিংবা আমরা তাদেরকে যা শেখাই সেটা তারা জানতো না। কিন্তু এখানে এসে ওরা কয়েকদিনের মধ্যেই অনেকটুকু শিখে গেছে, এবং আমি লক্ষ্য করছি যে তাদের শেখার আগ্রহ অনেক বেশি, যেটা আমাদের ধারণার বাইরে ছিল। এখানে আমরা যাদেরকে পেয়েছি তারা কিন্তু শহর এবং গ্রাম মিশ্রিত, এবং এদের কন্ট্রোলিং সিস্টেমটা কিন্তু ওর থেকে একটু পৃথক হয়, এবং এদের অনুভূতি, চাওয়া পাওয়া, চিন্তা, হ্যাঁ, এবং এই সময়ের ভিতরে কিন্তু তবে একটা জিনিস, এদেরকে এই সময় যতটুকু গোছিয়ে তোলা যায়, ওদেরকে কিন্তু গোছানো খুব কঠিন হয়, কারণ ওরা তো রাস্তার ছেলে, গতানুগতিক জীবন, কিন্তু এদের জীবনটার ভিতরে হঠাৎ একটা পরিবর্তন আসছে। বিশেষ করে একটা স্কুল এনভায়রনমেন্টে খাদ্য দেওয়া, স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষা দেওয়া এবং শিক্ষার সাথে একটা সংযোগ রাখা, এই 3টা উদ্দেশ্য পূরণ করার জন্য এই স্কুল এনভায়রনমেন্টের মধ্যে যদি আমরা দিতে পারি, এটা প্রচণ্ড একটা সম্ভাবনা আছে। এবং আমি যদ্দূর ভাবছি যে কোনো ত্রাণ কেন্দ্রে আমরা চেষ্টা করেছিলাম আরও একটা এই ধরনের অর্গানাইজ ত্রাণ কেন্দ্র নয়,
একটা খোলা জায়গার মধ্যে একটা চালু করার, কিন্তু ওখানে পানি এসে যাওয়াতে আমরা সেটাতে আগাতে পারিনি। এখন হয়তো তারা যখন ফিরেও যাবে তখন এরকম স্কুল হয়তো আরো শয়ে শয়ে চালাতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় আমরা একটা প্রতিকৃতির ভূমিকা পালন করেছি এবং শিশুদেরকে, যেটা আমাদের ভবিষ্যতের শিশুরা, এবং যেটা সকলে বলছে যে পরিসংখ্যান দেখাচ্ছে যে আমাদের অত ঘর, অত বাড়ি, অত পশু নষ্ট হয়েছে, অত কলকারখানা নষ্ট হয়েছে। কিছু ক্ষতি আছে যেটা পরিসংখ্যানে দেখা যায় না, সেটা হচ্ছে মানুষের ভেতরের সম্পদ, গহন ক্ষতি। এই গহন ক্ষতির দিকটা কিছুটা মেরামত করাও তো একটা দরকার। এবং সকলে এখন ত্রাণ বলতে মানুষকে শুধু জৈবিকভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু মানুষ তো শুধু জীব নয়। ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন। মানুষ তার একটা অংশ আছে, সেই অংশটাকে আমরা অ্যাড্রেস করতে চাইছি এবং তার জন্য আমরা প্রথমে ধরেছি শিশুরা। এবং আমি আশা করছি যে এই শিশুরা যখন ফেরত যাবে তখন তারা অনেক কিছু দেখেছে। একজন লোক জীবনে যত কিছু দেখে না, এই 2 মাসের মধ্যে শিশুরা সেরকম ভয়াবহ বিভৎসতা, জীবনের বিনষ্টি এগুলো দেখেছে। এবং তার ভেতর থেকে কিছুটা শিক্ষণীয়, কিছুটা অনুকরণীয় আমরা দিতে চেষ্টা করি তাদেরকে হেলথ, হাইজিন, ডিসিপ্লিন এবং অপরের প্রতি সমবেদনা। কিন্তু আমার মনে হয় যে যে কোনো ত্রাণ কেন্দ্রে এই ধরনের একটা হওয়া দরকার, কারণ আমরা যখন ভাবি কারা আক্রান্ত জনগোষ্ঠী, আমরা কিন্তু মূলত অ্যাডাল্টদের কথাই ভাবি। বয়স্ক যারা, শিশুরা যে আলাদা একটা জনগোষ্ঠী, তাদের যে আলাদা একটা প্রয়োজন আছে, এটা অনেক সময় খেয়াল রাখি না। তাদের আলাদা খাবারের চাহিদা আছে, সময় কাটাবার একটা চাহিদা আছে, শিক্ষা এবং চিকিৎসা সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত জানার আলাদা চাহিদা আছে। এবং এগুলো দেওয়ার জন্য এই স্কুলের যে নোশান, আপৎকালীন, এটা একটা খুব মারাত্মক ভূমিকা খুব ভালো ভূমিকা রাখতে পারে। তারপর আমি পগ স্কুলে হেড টিচারের সাথে আলাপ করলাম এবং ত্রাণ কমিটির সাথে আলাপ করেছি। পগ স্কুলে অন্যান্য টিচারদের সাথেও আলাপ করেছি। ত্রাণ কমিটির যে ছাত্রছাত্রী আমাদের আছে তাদের পিতামাতার সাথে আলাপ করেছি। তারা সকলেই উৎসাহ দিয়েছেন আমাকে যে এরকম একটা কাজ যদি করেন তবে খুবই ভালো হয়। আমাদের ছেলেমেয়েরা তো বখাটে হয়ে যাচ্ছে, এখানে সেখানে ঘোরাঘুরি করছে এবং বইপত্র নষ্ট হয়ে যাওয়ার ফলে তাদের পড়াশোনার সাথে কোনো যোগাযোগই নেই। আপনারা যদি এটা করেন আমাদের খুব উপকার হয়। খুব সুন্দর এবং সামাজিক একটা ভাবে বাচ্চাদের যেভাবে তারা পড়াশোনা করতে আসছে খুব ভালো, এবং আমরা এটাকে প্রথমেই আমরা এটাকে সাপোর্ট করছি যাতে এখানকার ছেলেমেয়েরা যাতে কোনো উচ্ছৃঙ্খলভাবে না থাকে, একটা ঘরের মধ্যে আবদ্ধ থাকে, সেই জন্য আমরা তাদের বলছি। তারা সাথে সাথে একটা করেছে, আমাদের কাছে যখন প্রস্তাব দিল আমরা সঙ্গে সঙ্গে কাজ করার জন্য অনুমতি দিচ্ছি। ধরেন এখানে থাকলে তো পোলাপান এমনি শয়তানি বান্দামি করতো, স্কুলটা কইরা অনেক পোলাপান এনে লেখাপড়া যাওই করে, একটু আটকা রয়ে গেল, এতে ভালো হয়েছে, শয়তানি করতে পারলো না। এবং আমি মনে করছি শুধু ত্রাণ শিবির যখন শেষ হয়ে যাবে তারপরেও কিন্তু এই ধরনের একটা আপৎকালীন স্কুলের ব্যাপক সম্ভাবনা আমি এখন ভাবছি যে অবশ্যই রয়ে গেছে। অনেক স্কুল আছে যেগুলো হয়তো পানির তলায় চলে গিয়েছিল, এখন আরও মাস 2-1 লাগতে পারে চালু করতে। অনেক গ্রাম আছে যেখানে অভাবটা আগামী 2 মাস প্রচণ্ডভাবে বজায় থাকবে। এসব জায়গায় তো আমরা এই ধরনের একটা অস্থায়ী স্কুল বা আপৎকালীন স্কুল নাম দিয়ে এই বিশেষ করে বাচ্চাদেরকে খাওয়ানো, বাচ্চাদেরকে স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষাটা দেওয়া, এবং স্কুল যদি বন্ধ থাকে তাহলে তাদের শিক্ষা জীবনটা যেন একদম সম্পূর্ণ স্তব্ধ না হয়ে থাকে, এইটার ব্যাপক একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং আমরা আশা করছি এটা নিয়ে আরও প্রচার করা যেতে পারে। সরু সরাই শেখায়, গল্প শেখায়,
পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য এসব জিনিস শেখায়। বিস্কিট দেয়, আপেল দেয়, আবার মিষ্টি দিয়েছিল। তুমি একাই খেয়ে ফেলো না বাড়িতে ভাই বোনদের দাও? ভাই বোনদের ভাগ করে দিই। তোমার কাজ খুব সহজ নয় রাজু, আর লালিটাও যা বাজি না। বিনাও যখন রাজুর কাজটা করতে গেছে গরু নিয়ে চড়ানো দেখে নিচু হেসে গড়িয়ে পড়ল। ধ্বংস মৃত্যু অপঘাত সত্য, তবু শেষ সত্য নয়। আশায় মানুষ বাঁচে পরম বিস্ময়। মানুষ মরণশীল, তবু মানুষ অমর। নিখিল সৃষ্টির বুকে পরম অভয়দাতা মানুষের মেঘমন্ত্র স্বর। মানুষ গ্রহণ করে মৃত্যুর ছোবল থেকে জীবনের পাঠ। জলের কল্লোল থেকে কণ্ঠ করে সঙ্গীতে ভরাট। মহামারী থেকে প্রাণ, রোগ থেকে আয়ু, শোক ছেনে তীক্ষ্ণ করে পেশি আর স্নায়ু। পাতালে চরণ গাঁথা, মেঘেতে মস্তক, দুরন্ত সৃষ্টির সুখে জীবনের উত্তপ্ত স্তবক। মানুষই রচনা করে সব ক্ষতি তুচ্ছ করে সিঁড়ি দাঁড়া মেলে। মানুষ দাঁড়াবে একা অন্তরের অমৃতের বলে। আমরা এতক্ষণ প্রামাণ্যচিত্র দেখলাম, এখন আমরা মূল কথা পর্বে প্রবেশ করব। মানুষের জন্য যে বেদনা বোধ ও ভালোবাসা আহমদ ছফার মতো করে দেখা যায় না তার সমসাময়িক বুদ্ধিজীবীদের ভেতর, সেটা আহমদ ছফা নিজেই সেটার জন্য আক্ষেপ করেছেন। সেটার জন্য তার আক্ষেপের কমতি ছিল না। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হওয়ার 1 বছরের মাথাতেই তিনি তাই লিখেছিলেন একটি গোটা বই, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। বইটির প্রথম 2টি লাইন এখন উজ্জ্বল হয়ে স্থান করে নিয়েছে অনেক বুদ্ধিবৃত্তিক আলোচনায়। লাইনগুলো ছিল, বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, এখন যা বলছেন শুনলে বাংলাদেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। কবি সাখাওয়াত টিপু, আপনার একটি কাব্যগ্রন্থ রয়েছে বুদ্ধিজীবী দেখো সবে। আহমদ ছফার যে আক্ষেপ, যে অভিযোগ, যে শ্লেষ, তারই প্রতিধ্বনি পাই এই কাব্যগ্রন্থের শিরোনামে। আপনার সৃষ্টিকর্মে আহমদ ছফার প্রভাব নিয়ে যদি কিছু বলতেন এবং সেই সাথে যদি স্মৃতিচারণ। কবি সাখাওয়াত চক্র এবং বিধানকে ধন্যবাদ। আমি শ্রদ্ধা জানাই আমাদের শিক্ষক, দার্শনিক, লেখক, বুদ্ধিজীবী আহমদ ছফার 20তম প্রয়াণ দিবসে, এবং যারা শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমার সৌভাগ্য হচ্ছে, আমরা যখন ছোট গ্রামের বাড়িতে ছিলাম, তো আমি আহমদ ছফার প্রথম যে বইটা পড়ি সেই বইটার নাম হচ্ছে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, এবং বইটির ভূমিকা লিখেছিল আমাদের দেশের প্রখ্যাত বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, লেখক বদরুদ্দিন উমর। তা আমি যখন যে ছাত্র অবস্থায় যখন এই বইটা পড়ি, তখন আমার ভেতরে এক ধরনের রক্ত টকবক করে ওঠে। মানে রাজনৈতিক কারণে, পারিবারিক কারণে আমরা অনেক বুদ্ধিজীবীদের চিনি ছোটবেলা থেকে, নামে চিনি, নামে কিছুর মধ্যে চিনি, কিন্তু আহমদ ছফার যে বুদ্ধিজীবী দেখার যে জায়গাটা, সেটা হচ্ছে উনি শ্রেণীগত জায়গা থেকে দেখেন নাই। এই অভিযোগটা হচ্ছে বদরুদ্দিন উমরের, কিন্তু আহমদ ছফা সেটা করতে চান নাই। হ্যাঁ, আহমদ ছফা যেটা করতে চেয়েছেন, একটা বুদ্ধিবৃত্তিক জাতীয় চেহারা দেখতে চেয়েছেন, যেখানে
আপামর জনসাধারণের একটা মুক্তি ঘটবে। ফলে বদরুদ্দীন উমরের যে আক্ষেপ, সেই আক্ষেপটা আহমদ ছফার বইয়ের মধ্যে নাই। এখন ধরুন প্রশ্নটা কেমন, যে গ্রামসি যে দুই ধরনের বুদ্ধিজীবীর কথা বললেন, ট্রেডিশনাল আর অর্গানিক ইন্টেলেকচুয়াল, তা আমরা যদি ভাবি গ্রামসি কেন ক্লাসগত জায়গা থেকে এই জিনিসগুলো দেখেন নাই, লিখেন করেন নাই, এই অভিযোগ তো গ্রামসির উপর করা যাবে না। দেশটা হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী একটা দেশ, যখন বিকাশমান দেশ সৃষ্টি হচ্ছিল, তখন উনি আপামর জনসাধারণের মুক্তি পেয়েছিলেন। উনি শ্রেণীগত জায়গা থেকে যে একদম চরম বিপ্লব হয়ে যাবে দেশটার মধ্যে, হ্যাঁ, তা কিন্তু ওইভাবে ভাবেন। উনি টোটাল মানুষের যে মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা দেখতে চেয়েছিলেন, কিন্তু সেটা উনি দেখতে পাননি। ফলে তার যে বিক্ষুব্ধ মন, তার যে কি বলবো, তার যে সমাজ সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি, তার যে বিশ্লেষণ এত ধারালো, এত তীক্ষ্ণ, মানে আপনার পড়লে গায়ের লোমটা শিউরে উঠবে। মানে এই বইটা তো মুখে মুখে আছে অনেক, মানে টক শোতে নানা কিছুতে এই বইয়ের কোটেশন গুলো দেওয়া হয়। আমার কাছে একটা, মানে এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি আমার কাছে মনে হয়, বইয়ের একটা বাক্য আছে যে পাথরে বীজ ফেললে গাছ হয় না। এখন আমরা একটা পাথর পেলাম, আমরা যদি ভাবি বাংলাদেশ রাষ্ট্রটা একটা মুক্তিযুদ্ধের পর আমরা পাথর সদৃশ একটা ভূখণ্ড পেলাম, সেই ভূখণ্ডের মধ্যে আমরা যে বীজটা ফেলবো, সেই বীজটা গাছ হবে না, এখানে অন্য কিছু হবে। আহমদ ছফা এই যে দেখার দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটাই নতুন, এবং এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মনে হয়েছে, যে আহমদ ছফা সমাজকে একটা কি বলা যায় পাখির চোখ দিয়ে দেখেছেন। শুধু পাখির চোখ না, উনি সমাজের ভেতরগত মানুষের যে পথে পথে হাঁটা, গ্রামে গ্রামে হাঁটা, মানুষের সঙ্গে মিশা, প্রকৃতির সঙ্গে মিশা, সবকিছু সঙ্গে মিশে যে টোটাল একটা সমাজ দেখতে চেয়েছিলেন, সেই জিনিসটার খানিকটা খামতি ছিল, যার ফলে আহমদ ছফা এই বুদ্ধিভিত্তিক নতুন বিন্যাস বইটা লিখেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আরেকটা পয়েন্ট বলে আমি শেষ করব, সেটি হচ্ছে আহমদ ছফা বুদ্ধিজীবী হিসেবে সমাজ বা রাষ্ট্র থেকে কিছু নেননি, উনি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে গেছেন। উনি হচ্ছেন প্রকৃত শহীদ। বলতে একজন লেখক যখন প্রকৃতভাবে শহীদ হন, আহমদ ছফা হচ্ছেন সেই ব্যক্তি যিনি জীবনে রাষ্ট্রের কানাকড়ি ছাড়া, কোনো পুরস্কার পদ পদবি ছাড়া ওনার জীবনটাই উৎসর্গ করে দিয়েছেন। এবং উনি ওনার যে চিন্তা ভাবনা, ওনার শেষ যে লেখাটা, ওই লেখাটা আমি কপি করেছিলাম, উনি মুখে বলেছিল। ওনার যে আহ্বান, একটা আহ্বান ছিল আহমদ ছফার, আহ্বানটা ছিল হচ্ছে লেখক, শিল্পী, সাহিত্যিকদের এক মঞ্চে দাঁড়াতে হবে। কি জন্য দাঁড়াবে? এই সমাজে অনাচার আছে, এই সমাজে বৈষম্য আছে, এই সমাজে মানুষের যে দেখার দৃষ্টিভঙ্গি, যে এই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আপামর মানুষের দৃষ্টিভঙ্গি না, এই সমাজের রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা মানুষের মুক্তি আকাঙ্ক্ষাকে স্পষ্ট করে না। আহমদ ছফা সেই জিনিসটা চাইতেন। ফলে আমি যখন মানে আজকে আহমদ ছফার কথা ভাবতেছিলাম এই সকাল থেকে, তখন আমার বারবারই মনে হচ্ছিল যে একজন একজন কি বলা যায়, একজন একজন ফকির, ফকির বলতে অর্থে লালন অর্থে আমি বলছি, একজন ফকির রাস্তা দিয়ে হেঁটে যায়, সে সাধনা করতে করতে যাচ্ছে, গান গাইতে গাইতে যাচ্ছে, সবাইকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করছেন আজীবন। হ্যাঁ, মানুষের অভাব অভিযোগ নানা কিছু সে মেটানোর চেষ্টা করছেন তিনি। এমনকি উনি এই ধরনের বুদ্ধিজীবী, এটা আমাদের সমাজে খুবই বিরল, এটা কারোর মধ্যেই দেখা যাবে না। আহমদ ছফাকে আমি দেখেছি কোনো একজন তরুণের লেখা গল্প, প্রবন্ধ, কবিতা বা কোনো কিছু যদি প্রকাশিত হয়, লেখাটার মান যদি ভালো থাকে, ন্যূনতম মান থাকে, সাহিত্যিক গুণ থাকে, নন্দন তত্ত্ব থাকে, আহমদ ছফা নিজ বাসায় গিয়ে, ওই লেখকের বাসায় গিয়ে, এরকম বহু উদাহরণ আছে যে তাকে উদ্বুদ্ধ করেছিল সে যাতে লেখালেখিটা না ছাড়ে, লেখালেখিটা নিয়মিত করে। এখন আমাদের সমাজে খুঁজে পাবেন না এই ধরনের বুদ্ধিজীবী। আপনি কি লিখছেন বা কি পড়ছেন, কেউ বলবো না যে আপনার কাজটা কি, আপনি কেন লিখেন, কি জন্য লিখছেন, সবাই দেখে এইখানে। এখন এই যে দৃশ্যমান চেহারার মধ্যে আছি, আসলে কার্যত এখানে কোনো বুদ্ধিভিত্তিক চেহারা নাই। রাজনীতি বলতে আমরা যেটা দেখি,
মানুষের সাথে কোনো সম্পৃক্ততা নাই, মানে একটা একটা কি বলা যায়, একটা একটা প্রত্যেক মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই কোভিড অবস্থায় এসে আরো বিচ্ছিন্নতার সৃষ্টি করেছে। ফলে আমরা যে সমাজের সঙ্গে, প্রকৃতির সঙ্গে, মানুষের সঙ্গে যে সম্পর্কটা দেখতে চাইবো, সেটা আমোদ ছফার মধ্যে ছিল। আমি আমোদ ছফা থেকে কি শিখেছি? এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে, আমি প্রথম শিখেছি সৎ থাকতে হবে, সৎ থাকতে হবে, সৎ থাকতে হবে। দ্বিতীয় কি শিখেছি? প্রকৃতিকে ভালোবাসতে হবে। আমি যদি আমার প্রকৃতিকে ভালো না বাসি, আমার সমাজকে ভালো না বাসি, মানে আমার সমাজের আপামর জনগণের তরফ থেকে যদি আমি কথা না বলি, তাহলে কখনোই এই সাহিত্য মানুষের সাহিত্য হবে না। ক্ষমতাবানদের সাহিত্য হতে পারে, কিন্তু এটা মানুষের সাহিত্য হবে না। এই ক্ষমতাবানরা যখন থাকবে না, এই সাহিত্য তখন থাকবে না। ফলে আহমদ ছফা ছিলেন যেটা পাবলিক ইন্টেলেকচুয়াল বলি আমরা, কথায় কথায় বলি না যে আহমদ ছফা ছিলেন পাবলিক ইন্টেলেকচুয়াল। আহমদ ছফার পাবলিক ইন্টেলেকচুয়ালের আমাদের যে ধারণা, এখনকার বর্তমান যে ধারণা, যে দৃশ্য আমরা দেখি টক শোতে, আহমদ ছফা সেটা ছিলেন না। আহমদ ছফা এই মিডিয়া নানা কিছুর এগুলো ধার ধারতেন না। আহমদ ছফা নিজে পত্রিকা করতেন, লিখতে উদ্বুদ্ধ করতেন। যখন কেউ অভাবে থাকতো বলতো যে তুমি আমার সঙ্গে কলাম লিখো, তোমার লেখা নিয়ে আমি নিয়ে যাব পত্রিকায়, তুমি প্রবন্ধ লেখো, গদ্য লেখো, কবিতা লেখো। আপনি ধরেন আমরা এমন এক সমাজে আছি, এখানে একজন লেখক খুঁজে পাবেন না, একজন বুদ্ধিজীবী খুঁজে পাবেন না যে খুঁজে একজন তরুণের লেখাটা বের করে বলবে তোমার লেখাটা ভালো হয়েছে, তোমার জন্য এই কাজটা করতে হবে। তো আমরা একটা সমাজের এই জায়গায় পৌঁছে গেছি। এই কারণে আহমদ ছফা হচ্ছে আমাদের শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক, যিনি হচ্ছেন লেখাকে ভালোবাসতেন, চিন্তাকে ভালোবাসতেন, এবং সমাজ পরিবর্তনের জন্য বা চিন্তার পরিবর্তনের জন্য যা কিছু লাগবে আহমদ ছফা সেই জায়গাটাও দেখিয়ে দিতেন। যেমন আমার একটা স্মৃতিকথা, ছোট্ট একটা স্মৃতিকথা বলি। আমাদের একতা বের হইতো শাহবাগ আজিজ সুপার মার্কেট 2য় তলা শিক্ষাবার্তা থেকে। সবাই অফিসটা ছিল উত্থান পর্বে, মাঝখানে 2টা দোকান, একটা চায়ের দোকান আর মাঝখানে সিঁড়ি। তো প্রায় সময় যাইতাম, একতার কাজ ফেলে, শিক্ষাবার্তার কাজ ফেলে সবাই এখানে যাইতাম। সবাই বলে এই মিয়া কাল পেপার পড়ছো, তুমি শ্রোডিঙ্গার পড়ছো, মানে এইসব জিনিস, বিজ্ঞান মনস্কতা, মানুষের যে আত্মিক উন্নতি, এবং এই আত্মিক উন্নতি শুধু নিজের উন্নতি নয়, এই উন্নতিটা যাতে মানুষের পক্ষে যায়, সমাজের পক্ষে যায়, জীবনের পক্ষে যায়, প্রকৃতির পক্ষে যায়। ছফা ছিলেন সেই ধরনের, মানে একজন টোটাল একজন লেখক। আমি বলতে চাই যে এই ধরনের টোটাল লেখক, হ্যাঁ, আহমদ ছফা পরবর্তী বা পূর্ববর্তী বাংলাদেশে খুঁজে পাওয়া খুবই বিরল। ফলে আমাদের আমরা জানি যে আসলে আহমদ ছফার মতো একজন শিক্ষক পেয়েছিলেন। আহমদ ছফার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা আসলে আমরা প্রামাণ্যচিত্রের মধ্য দিয়ে দেখেছি। তো ঢাকা শহরে ছফা চর্চার কথা যদি বলি, সেটা আসলে উত্তর আমার মনে হয় বাড়ছে, এবং তরুণ প্রজন্মদের মধ্যে আপনারা যারা এখনো পর্যন্ত ছফার সংশ্লিষ্ট আছেন এবং যারা এখনো তার স্মৃতিকে স্মরণ করেন প্রতি বছর বা সবসময় স্মরণ করেন, তাদের মধ্য দিয়ে আমরা জানতে পারি যে আহমদ ছফার শুধুমাত্র একজন লেখক না, কিন্তু মানুষ হিসেবেও তিনি কত বড় মাপের ছিলেন। কাজেই সেই ক্ষেত্রে এরকম একটা মানুষকে আমরা সবসময় আসলে স্মরণ করি। তো ঢাকা শহরে ছফা চর্চা হয় এবং চট্টগ্রামেও হয়। ঢাকার ক্ষেত্রে যদি বলি, তাহলে আহমদ ছফা রাষ্ট্রসভার যে ভূমিকা, তার সাথে আসলে তুলনা চলে না। এটা দীর্ঘ দিন ধরে সেটা চলেছে প্রতি বছরই। এবার হয়তো বা মহামারীর কারণে সেটা করা যায়নি। সলিমুল্লাহ খান এই সভার ধ্রুবতারা, কিন্তু এর একটি সাংগঠনিক দিক রয়েছে এবং সেটার তত্ত্বাবধানে আছেন জহিরুল ইসলাম কোচি। এখন আপাতত আপনার কাছে জানতে চাইবো যে আহমদ ছফার রাষ্ট্রসভার জন্ম প্রসঙ্গে বা এটার আসলে আতুর ঘরটা সম্পর্কে যদি বলেন, যে ছফা চর্চাকে কেন প্রয়োজনীয় মনে করেছিলেন আপনারা। জহিরুল ইসলাম কোচি। ধন্যবাদ বিধান। আমার মনে হয় যে একটা তো ছফা ভাই মারা যাওয়ার পরে ছফা ভাইয়ের যারা প্রিয় মানুষ, বন্ধু, অনুরাগী, তারা একটা শূন্যতা বোধ অভাব করেছেন এবং এক ধরনের বলবো যে বেদনা বোধ বা বিচ্ছেদের একটা যন্ত্রণা অনুভব করেছেন। তো সেখান থেকে আহমেদ ছফার ছায়াতলে সবাইকে একত্রিত করার একটা ব্যক্তিগত আগ্রহ সবাই
অনুভব করেছেন, যে অর্থাৎ তার শূন্যতা এবং শোককে যেন আমরা কাটিয়ে উঠতে পারি, এটা তার গৌণ দিক আমি বলবো। কিন্তু কারণ দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমাদের এখানে বুদ্ধিবৃত্তিক চর্চার যে পরম্পরা আছে, বুদ্ধিবৃত্তিক চর্চার পরম্পরার মধ্যে দিয়ে কিন্তু বিকশিত হয়। তো সেক্ষেত্রে আহমেদ ছফার চিন্তা এবং তার চিন্তার সাথে একটা পরম্পরা তৈরি করার জন্য পরবর্তী প্রজন্মের সাথে আহমেদ ছফা রাষ্ট্রসভা কিন্তু গঠিত হয়েছিল। তৃতীয় আরেকটা জায়গা ছিল যে আহমেদ ছফা যে ধরনের বিষয় নিয়ে চিন্তা করতেন, জাতীয় মুক্তির সংগ্রাম। উনি বলেছিলেন যে আমরা এটা পতাকা ওড়ানোর স্বাধীনতা চাই না, আমরা জাতীয় সঙ্গীত গাওয়ার স্বাধীনতা চাই না, বা মানচিত্র আঁকার স্বাধীনতা চাই না, আমরা একটা অর্থবহ প্রকৃত স্বাধীনতা চাই। তাহলে আমাদের যে জাতীয় মুক্তির সংগ্রাম শুরু হয়েছিল, সেটা ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 সালে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেলাম, কিন্তু সার্বিকভাবে যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল, যেটা টিপু ভাই কিছু একটা বলার চেষ্টা করলেন, যে আমাদের ব্যাপক অর্থে যে শ্রমিক কৃষক, তাদের জীবনে কিন্তু সেই পরিবর্তনটা আসেনি। তাহলে সেটা দরকার এবং সেটা আসতে হবে। বা আমি বলবো যে এই বিষয়ে যাদের এক ধরনের অঙ্গীকার আছে, বা যারা জাতীয় মুক্তি সংগ্রামের লড়াইটা চলমান রাখতে চায়, এবং সেই জায়গা থেকেও ভবিষ্যতের সাথে একটা সংযোগ সেতু তৈরি করার জন্য আহমেদ ছফা রাষ্ট্রসভা কিন্তু তৈরি হয়েছিল। এবং তৈরি হয়েছিল যখন আমি বলবো যে স্মরণ করা আসলে এক অর্থে শুধু আমি বলবো যে একটা মানুষ যে আমাদের ছেড়ে চলে গেছে, সেটা কিন্তু স্মরণ করার মধ্যে দিয়ে তাকে আবার আমি আমার নিজের মধ্যেই কিন্তু আত্মীকৃত করে নিই। রিমেম্বারের মধ্যেও কিন্তু একটা মেম্বার রিমেম্বার এক ধরনের আপনি একটা ইঙ্গিত আছে আমি বলবো আর কি। তো আহমেদ ছফা রাষ্ট্রসভা যখন গঠিত হয়, আমার মনে আছে যে এটা নভেম্বর মাসে, তখন আফগানিস্তান আক্রমণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই রকম একটা সময়ে আফগানিস্তানে মার্কিন হামলা এবং জাতীয় সমাজের কর্তব্য, তখনটা আমরা অনুভব করেছি যে সভাভাই বেঁচে থাকলে কি করতেন। সভাভাই বেঁচে থাকলে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতেন, সভাভাই বেঁচে থাকলে সমমনা অন্যান্য মানুষগুলোকে একত্রিত করার চেষ্টা করতেন। পাশাপাশি একটা যে বিশ্ব যে পরাক্রমশালী শক্তিগুলো দুর্বল রাষ্ট্রগুলোর যে আক্রমণ করছে এবং তার বিরুদ্ধে যে প্রতিরোধ সংগ্রাম গড়ে উঠছে, সেক্ষেত্রে সেটাকে তারা বলছে জিহাদ। আবার যারা আক্রমণ করছে তারা বলছে এটা ক্রুসেড। তো এই যে আবার একটা ধর্মীয় বাতাবরণ ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা, সেই ক্ষেত্রে আমরা যেটা অনুভব করেছি যে মানুষ, একটা জাতি, একটা জনগোষ্ঠী, তারা লড়াই করে কোনো তথ্য না জেনেও তারা কিন্তু লড়াই করে, তারা জীবনের প্রয়োজনীয় লড়াই করে, জাতীয় আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই করে, জাতীয় মুক্তির সংগ্রামের জন্য লড়াই করে। সেই ক্ষেত্রে আরেকটা বিবেচনা করা যেতে পারে কিনা, এটা আমরা শ্রেণী সংগ্রামের জায়গা থেকে যদি দেখি সেটা কেমন হয়। তখন সেই সেমিনারটা ব্যাপকভাবে কিন্তু একটা চিন্তার জায়গা তৈরি করেছিল, যে ক্রুসেড, জিহাদ, শ্রেণী সংগ্রাম, এই নামে আমরা বিভিন্ন চিন্তার মানুষকে কিন্তু একত্রিত করেছিলাম। এবং একত্রিত করেছিলাম, এখানে রেহনুম আহমেদের মতো মানুষ ছিলেন, ফরাদ মাজার ছিলেন, আবার যাদের ধর্মীয় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি, এরকম শক্তিকে আমরা উপস্থিত করেছিলাম, যে সবার কণ্ঠস্বরটা শুনি এবং একটা জাতীয় ঐক্য গড়ে তোলা যায় কিনা একটা এই তৃতীয় বিশ্ব বা গরিব দেশগুলোর জায়গা থেকে। তো সেই কারণে এই চিন্তা কিন্তু সহভাই করতেন। সহভাই কিন্তু সবসময় বলেছেন যে বাঙালি জাতি একটা রেনেসাস দরকার। তাহলে রেনেসাস দরকার, কিন্তু আবার এটা 19বিংশ শতাব্দীর রেনেসাসের মতো হবে না। উনি বলেছেন যে আমাদের এখানে ওরকম কুলপ্লাবী প্রতিভা তৈরি হয়নি 19 শতকে, যেরকম রাজা রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাদের একটা ব্যাপক সমাজে ছাপ আছে। কিন্তু আবার এটাও সত্যি কথা, তারা কিন্তু একটা বর্ণ হিন্দুদের মধ্যেই, অর্থাৎ সমাজের ব্রাহ্মণ বা উপব্রাহ্মণদের মধ্যেই কিন্তু তারা আটকে ছিলেন। সমাজের যেটাকে আমরা বলি নিচু তলার মানুষ, তাদের কিন্তু স্পর্শ করেনি সেই আন্দোলন। যে কারণে সভাভাই কিন্তু এক জায়গায় বলেছেন যে এদের জগৎজোড়া খ্যাতি হয়েছিল, কিন্তু সমুদ্র তরঙ্গের ফসফরাসের মতো নিচের দিকে আলোকিত করার ক্ষমতা তাদের ছিল না। তো ফলে সভাভাই কিন্তু বারবার যেটা মনে করেছেন, যে উনি বলতেন চিন্তা হচ্ছে কাজের সূক্ষ্ম শরীর। ফলে চিন্তা এবং প্রয়োগ, এই দুটার মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে। এবং আহমেদ ছফা রাষ্ট্রসভাও কিন্তু
সেই জায়গাটা মনে করত যে আমরা যদি চিন্তাকে যদি একটা বস্তুগত শক্তি, মার্কস যেটাকে ম্যাটেরিয়াল ফোর্স বলেছেন, সেটাতে রূপান্তরিত করতে চাই, তাহলে কিন্তু জনগণের কাছে চিন্তাটাকে নিয়ে যেতে হবে। তাহলে চিন্তাটাকে যদি নিয়ে যেতে হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে আমাদের এখানে যারা শিক্ষিত জনগোষ্ঠী বা তরুণ বুদ্ধিজীবী, তাদের একটা ভূমিকা আছে। এবং যেটা টিপু ভাই একটু আগে বললেন যে গ্রামসি ট্র্যাডিশনাল এবং ইন্টেলেকচুয়াল, অর্গানিক ইন্টেলেকচুয়ালের কথা বলেছেন, কিন্তু এখানে গ্রামসি কিন্তু শ্রেণীর কথা বলেছেন এই অর্থে যে ট্র্যাডিশনাল বুদ্ধিজীবীরা হচ্ছে বর্তমান ব্যবস্থাকে কিভাবে টিকিয়ে রাখা যায়, তার সংস্কার, কুসংস্কার এবং হতাশা নানা কিছু ছড়িয়েই চেষ্টা করে। কিন্তু অর্গানিক ইন্টেলেকচুয়াল কিন্তু সমাজ যদি শ্রেণী বিভক্ত থাকে, সমাজে প্রত্যেক শ্রেণীর নিজস্ব অর্গানিক ইন্টেলেকচুয়াল থাকে। ফলে যে সমাজে শ্রমিক আছে, কৃষক আছে, শ্রমিক শ্রেণীর কথাই বিশেষভাবে গ্রামসি বলেছেন যে শ্রমিক কিন্তু তার নিজের শ্রেণীতে রূপান্তরিতই হতে পারে না, যেটা সে যদি তার নিজের বুদ্ধিজীবী তৈরি না করে, অথবা শ্রমিক শ্রেণীর বুদ্ধিজীবীর অর্থাৎ চিন্তার একটা ভূমিকা আছে। একই কথা সত্য হচ্ছে বুর্জোয়া শ্রেণীর জন্য। তো ফলে আমার মনে হয় যে গ্রামসি শ্রেণী চিন্তাকে কিন্তু এবং তার সাথে বুদ্ধিজীবী সম্পর্ক কিন্তু অঙ্গাঙ্গিভাবেই ভেবেছেন। সফা ভাই সাক্ষাৎ একদম শ্রেণীর উল্লেখ না করলেও কিন্তু তার গোটা আলোচনার মূল মর্মবস্তু ছিল যে উনি ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়াল বলতে যেই বাণীটি বিধান প্রথমে উচ্চারণ করলো যে বুদ্ধিজীবীদের কথা শুনলে দেশ স্বাধীন হতো না এবং এখন শুনলে সমাজ রূপান্তর হবে না। তাহলে আহমেদ সাহেব বলছেন তিনি একজন বুদ্ধিজীবী, আবার বুদ্ধিজীবীদের সম্পর্কে বলছেন, তাহলে দুই বুদ্ধিজীবীদের মধ্যে পার্থক্যটা কি? তাহলে যেই বুদ্ধিজীবীদের কথা উনি বলছেন তারা হচ্ছে ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়াল, এবং তাদের সম্পর্কে সবাই বলেছেন যে এরা একটা জিনিসই বোঝে, সেটার নাম হচ্ছে সুবিধাবাদ। যখন পাকিস্তানে জিন্দাবাদ দিলে সুবিধা পাওয়া যাবে, তারা পাকিস্তানে জিন্দাবাদ দিবে, আবার স্বাধীনতার পরে বাংলাদেশে এসে তারা জয় বাংলা বলে কিন্তু সবচেয়ে বড় আসনটাই তারা দখল করবে। আমি এই জায়গাটা একটু কচি ভাইকে একটু যোগ মানে থামিয়ে দিয়ে যোগ করতে চাই যে আহমদ সফার এই জায়গাটা মানে খুব আপনাকে কমপ্লিমেন্ট করবে। সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস থেকে বলছি, মামুলি ভাবে বলা হয়ে থাকে বুদ্ধিজীবীরা তো সুবিধাবাদী, সুতরাং তাদের কোনো কর্ম নিয়ে হইচই করা পণ্ডশ্রম। সুবিধাবাদী বুদ্ধিজীবীদের চারিত্রিক বৈশিষ্ট্য, কথাটা যদি সর্বাংশে সত্য হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে সমাজের ন্যায় অন্যায়, ভালো মন্দ, সত্যি মিথ্যে, উচিত অনুচিতের মধ্যে কোনো প্রভেদ নেই। কিন্তু বুদ্ধিজীবিতার মানে এই যে উনার যে দর্শন, সেটা আসলে 1971 সালের প্রেক্ষাপটটাকেই আসলে তুলে ধরছে, কারণ এটা 72 সালের শেষ দিকে লেখা। কচি ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আমি এই মুহূর্তে আহসান আফিফ আপনার কাছে যেতে চাই। কার্টুন ছাড়াও আপনার লেখালেখির সাথে আমরা পরিচিত, আপনাদের পরিবারের প্রায় সবাই লেখালেখি করেন। আপনার শ্রদ্ধেয় প্রয়াত মা আয়েশা ফয়েজের একটি চমৎকার গদ্যের স্মৃতি কাহিনী আমরা পড়েছি, জীবন যেরকম। বইটিতে একটি অধ্যায় রাখা আছে আহমদ সফার নামে। এ থেকে বোঝা যায় আহমদ সফার সাথে আপনাদের পরিবারের এক গভীর যোগ ছিল। এই যোগের খবর আপনার অগ্রজ হুমায়ুন আহমেদ এবং মোহাম্মদ জাফর ইকবালের লেখা থেকেও আমরা পাই, কিন্তু আপনার কোনো লেখা আমার অন্তত চোখে পড়েনি আপনি আহমদ সফাকে নিয়ে কখনো কিছু লিখেছেন বা কোথাও কিছু বলেছেন। আমার ধারণা এই অনুষ্ঠানের মধ্যে আপনি প্রথম আহমদ সফাকে নিয়ে বলবেন, এটা আমাদের জন্য আসলে সৌভাগ্যের। তো আমরা বিধান আমি একটু বলি, হাসান হাবিবের লেখা আমি পড়েছি, প্রথম আলোতে 2017-তে লিখেছেন আহমদ সফার সম্পর্কে। ধন্যবাদ। ওপেন করতে হবে, অডিও ওপেন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করে দিয়েছি। বলবো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আসলে সফা ভাই আসলে আমাদের খুবই কাছের মানুষ। সফা ভাইকে আমি প্রথম দেখি 1970 সালে। আমরা তখন কুমিল্লা থাকতাম, আমার বড় ভাই ঢাকা ইউনিভার্সিটিতে মহসিন হলে থাকতো। তার হঠাৎ করে শখ হলো আমাকে ঢাকা শহর দেখানো, ঢাকা শহরে দোতলা বাসে দেখানো। সে আমাকে নিয়ে, আমি তখন সম্ভবত 4-5 করি, আমাকে মহসিন হলে নিয়ে গেল। মহসিন হলে তার রুমে কয়েকদিন ছিলাম, 2-3 দিন। সেই রুমে হঠাৎ করে একদিন সফা ভাই এসে হাজির হলো। আমি তো সফা ভাইকে চিনি না, সফা ভাইকে হাজির হলে এখনো মনে আছে, খুব সাদা খদ্দরের খুবই কড়া ইস্ত্রি করে একটা পাঞ্জাবি আর সাদা একটা পায়জামা, সাথে খুবই স্মার্ট একজন মহিলা, প্যান্ট শার্ট পরা। ওটাই আমার খুব বিস্ময় লেগেছিল তখন। ওটা শামীম শিকদার ছিল। সফা ভাইকে আমি এই প্রথম দেখলাম। তো
সব ভাইয়ের সাথে আমার বড় ভাই পরিচয় করে দিল যে আমার ছোট ভাই। তা তখন দেখলাম তা এই সময় আমার মেজো ভাইও চলে আসলো। সেটা একটা একটা মিটিংয়ের মতোই ছিল। ওই সময় নন্দিত নরকের প্রথম কভার করা হলো। সেই কভারটা করেছিল আমার মেজর ভাই শামীম শিকদার, যেহেতু এসেছেন তাকে কভারটা দেখানো হলো যে কভারটা কেমন হয়েছে, ঠিক আছে কিনা, এটা নিয়ে আলোচনা হচ্ছে। কারণ সবাই তখন এই নন্দিত নরকে নিয়ে খুবই উত্তেজিত। এটা মুখপাত্র নামে একটা ম্যাগাজিনের প্রথম ছাপা হয় ওই সময়টুকু। আমি অবশ্য তখন যেহেতু ছোট ছিলাম, তাদের এই সাহিত্য আলোচনায় আমি ঢুকতে পারিনি, কিন্তু আমি সেই প্রথম সওয়াবেকে দেখা। তারপরে বাকি সময়টা স্বাধীনতার পরে 72 সালে সওয়াবেকে আবার আমরা কাছে পেলাম, কাছ থেকে পেলাম। তখন তার সেই সময় অনেক স্মৃতি সওয়াবের সঙ্গে আমার আছে, সেগুলি হয়তো আমরা পরে শুনতে পারবো। আমি এখন আসলে সলিমুল্লাহ ভাইয়ের কথাই শুনতে চাই। জি, ধন্যবাদ হাবিব ভাই আপনাকে। আমি এই মুহূর্তে আসলে আমি দুঃখিত, আমি হয়তোবা আপনি লিখেছেন কিন্তু আলাদা করে আমার সাফা ভাইয়ের উপর আপনার কোনো লেখা আমার চোখে পড়েনি, সেজন্য আমি চোখে পড়েনি আর কি, আমার সেটা নিয়ে বলেছি। এটা আসলে যে লেখাটা আমি লিখেছিলাম আমি তাই বলি, একটু বলেই ফেলি। সলিমুল্লাহ ভাই যখন বললেন লেখাটা আমি কি বিষয়ে লিখেছিলাম বলি, সবে একবার আমাকে একটা ঘড়ি দিয়েছিল, একটা সবুজ রঙের একটা ঘড়ি। সেটার কোনো সেকেন্ডারি কাটা ছিল না, মানে খুবই আধুনিক ঘড়ি, সবুজ ডায়ালটা ছিল সবুজ। সেই ঘড়িটা আমাকে সেই সময় একটা ঘড়ি পাওয়া মানে বিরাট ব্যাপার। ঘড়িটা তিনি দিলেন, তা আমি তো খুবই উত্তেজিত ঘড়ি পেয়ে। তখন আমি ক্লাস খুব সম্ভবত 9 কি 10 পড়ছি। ঘড়ি আমি হাতে নিয়ে ঘড়ি 2 দিন পর ঘড়িটা নষ্ট হয়ে গেল, ঘড়িটার দিকে চলে না। আমি সবাইকে জানালাম সবাই ঘড়ি তো বন্ধ। সবাই আমাকে একটু আড়ালে ডেকে নিয়ে আমাকে 50 টাকা দিলেন, যেটা ঠিক করে নেয়। তখন কিন্তু 50 টাকা মানে হিউজ টাকা, অনেক টাকা। 50 টাকা পেয়ে আমি আর ঘড়ি ঠিক করি না, কারণ ঘড়ি তো সেকেন্ড টাকাটা যেহেতু নাই, সবাই আসলে আমি টাইমটা ঠিক করে রাখি, সবাইকে দেখাই সবাই ঠিক আছে। সবাই খোঁজ নেয় যে ঘড়ি কি ঠিক করছিস, আমি জানি সবাই ঠিক করছি। তারপরে সেই 50 টাকা দিয়ে আমি বহু কিছু করেছি। তখন এই গুলিস্তানে হলে একটা নাচ নামে একটা সিনেমা হল ছিল, যারা সিনিয়র তারা হয়তো জানতে পারে। ছোট্ট একটা হল ছিল, খুবই আধুনিক নাচ হল, গুলিস্তানের সঙ্গে একদম ফিক্স। ওখানে সবসময় ইংরেজি ছবি দেখা। আমি তো কিছুদিন পর ওখানে গিয়ে ছবি দেখতাম সবের টাকাতে। ওই সময়টা আমার খুব ভালো গিয়েছে। পরে দেখলাম যে না, সবাই কিছুদিন পর খোঁজ নাই, দ্বিতীয়বার তোর ঘড়ি ঠিক করেছিস। পরে আমি ঘড়িটা ঠিক করতে বাধ্য হইলাম। এই ঘড়িটা উনি কেন দিয়েছেন এটার একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে যে আমি একসময় ওই আর্ট কলেজে পরীক্ষা দেওয়ার জন্য ডিসিশন নিয়েছিলাম, আমার আর্ট কলেজে পড়তে হবে, এরকম একটা চিন্তা ভাবনা। আমি আর্ট কলেজে পরীক্ষাও দিলাম, কিন্তু আমি টিকলাম, আমাকে না হইলো না। আমি খুবই মন খারাপ করে সবাইকে বললাম, সবাই আমাকে তো নেয় নাই। সবাই খুব রেগে গেলেন, হ্যাঁ তোকে নেয় নাই মানে চল আমার সাথে চল। সবাই আমাকে আর্ট কলেজে নিয়ে গেলেন। এটা বোধ হয় ম্যাট্রিকের পর ঘটনা। সেই সময় ইয়ে ছিলেন আমাদের বিখ্যাত শিল্পী আমিনুল ইসলাম, চেয়ারম্যান। তো ওনার রুমে সবাই আমাকে নিয়ে গেলেন। আই থিঙ্ক আমাদের আর্গুমেন্টে একটু আমি সমস্যাটা তৈরি করেছি, সবাই উল্টা আমার উপর রেগে গেলেন। তাই তুই কি বলছিস, এটা কথা বুঝছো? আমি সাথে সাথে কথা বুঝতে পারলাম, যা তুই বেরিয়ে যা, তোকে 8 করে 9 ঠিকই করেছি। আমি বেরিয়ে চলে আসলাম। তো সবাই বসে ব্যাপারটা পরে মনে হয় তা খারাপ লেগেছে, যে কারণে উনি পরে আমাকে ওই ঘড়িটা গিফট করে। এটাই হচ্ছে আমার, তাকে নিয়ে অবশ্য অনেক মজার মজার স্মৃতি আছে, আরো বলা যাবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই, আমরা আবার শুনবো। আমি এই মুহূর্তে আহমদ ছফা সঞ্জীবনী এই বইটা সলিমুল্লাহ খানের লেখা, সেখানে একটি সংকলিত নিবন্ধ রয়েছে, নামটি হচ্ছে বাঙালি মুসলমানের ফাড়া। সেই প্রবন্ধ থেকে আমি কিছু লাইন পড়ে তারপর স্যারের কাছে আসতে চাই। সেখানে স্যার বলছেন, আহমদ ছফাই প্রথম এবং একমাত্র লেখক যিনি বাংলাদেশে জাতিসত্তার উন্মেষ ও জাতীয় রাষ্ট্রের সংকটকে বাঙালি মুসলমানের ঐতিহাসিক উপলব্ধি হিসাবে দেখাতে সক্ষম হয়েছেন। বাংলাদেশে রাষ্ট্রের সংকটকে সমাজের অন্তর্গত টানাপোড়েনের নির্যাস রূপে দেখাতে ছফাই পথপ্রদর্শক। তার প্রয়াণের 19 বছর পর এসেও আমরা আপনার এই কথার সত্যতা দেখতে পাই। তার মতো কেউ পারেননি। অলাদ চক্র বলি, মরণ বিলাস বলি, কিংবা গো হাকিম এর মতো কবিতার কথা বলি। আপনি গো হাকিম নিয়ে সম্প্রতি আপনি অনেকের সাথে কথা বলতে শুনেছি আপনাকে, আপনি একটা লেখাও লিখেছেন। প্রবন্ধের কথা তো বলার অপেক্ষায় রাখে না আহমদ ছফা। তো স্যার, আপনার কাছে আমার প্রশ্ন,
যে বাংলাদেশের সমাজ এমন কোন জায়গায় পৌঁছালো, কিংবা কি এমন হলো যে আর তেমন কেউ আহমদ ছফার মতো করে মাথা উঁচু করে দৃঢ় কণ্ঠে বেপরোয়া যে প্রতিবাদ বা সত্য বলার যে ক্ষমতা সেটি অর্জন করলেন না। স্যার ধন্যবাদ বিধান, এটা আয়োজন করার জন্য ধন্যবাদ এবং এই প্রশ্নটার জন্য। একটা পটভূমি আছে বলি। এই আহমদ ছফার একটা বই বেরিয়েছিল, নাম হচ্ছে মরণ বিলাস উপন্যাস, আপনি তালিকার মধ্যে দেখবেন। এটা 1990 এর আগে উনি লিখেছেন, বা ওই সময় জেনারেল এরশাদের রাজত্বকালের শেষ দিকে। তখন শিবনারায়ণ রায় একজন প্রবীণ বুদ্ধিজীবী, জিজ্ঞাসা পত্রিকা বের করতেন। তিনি মার্কিন দেশে বেড়াতে গিয়েছিলেন, কিভাবে যেন আমার সাথে দেখা হয়েছিল সেখানে কোনো এক সভায়। তো ওনার পত্রিকা একটা লেখা দিতে হবে, আমার কাছ থেকে কথাটা আদায় করে নিয়েছিলেন উনি। উনি বলেন যে আমার পত্রিকায় রশিদ করিম বিখ্যাত ঔপন্যাসিক ছফার ওঙ্কারের উপর একটা লেখা লিখেছেন, যেখানে লিখছেন এর প্রত্যেকটা শব্দ এক একটা শিলাখণ্ডের মতো। তো আমাকে উনি বলেন যে কি তুমি মরণ বিলাসের একটা আলোচনা লিখে দাও। এখন প্রবীণ মানুষ, তার বয়স তখন 80-র কোটায়, কথা দিয়ে আমি তখনও প্রস্তুত না। মার্কিন দেশে বইপত্র পাওয়া যায় না, বাংলা বই। ওখানে বসে এটা লিখেছিলাম। লিখে আমি অনুগত শিষ্যের মতো সভাবাইকে একটা কপি পাঠিয়েছিলাম, যে এটা আমি শিবনারায়ণ বাবুকে দিয়েছি। ওখানে ছাপা হয়েছে 1991 দিকেই। পরে ঢাকার বাংলা বাজার পত্রিকা এটা ছাপা হয়, যেখান থেকে আপনি পড়লেন। এইটা আমার আহমদ ছফার সঞ্জীবনী বইতে ছাপা হয়েছে 2011 সনে, মানে মূল লেখার প্রায় 20 বছর পর। এখন আমি কথা বলছি আরো 10 বছর পর। এই গত 30 বছরে, যেটাকে আমাদের দেশে গণতন্ত্রের যুগ বলা হচ্ছে, 1991 এরশাদের পতনের পরে যখন নতুন সরকার গঠিত হলো, এটা কিন্তু গণতন্ত্রের অভ্যুত্থানের যুগ বলে। এখন আমি আহমদ ছফার মতো আর কোনো বুদ্ধিজীবী এর মধ্যে জন্ম নিতে দেখিনি। আপনারা দেখবেন যাদের বয়স একটু কম, আমার চোখ তো ওইদিকে যেন, আমি সবসময় ওইদিকে যে ছায়াপূর্বগামিনী, আমি আমার আগের লোকদেরই দেখি, পরের গুলি আপনারা দেখবেন। কিন্তু ছফা যে বুদ্ধিজীবী হিসেবে স্বতন্ত্র, সেইটার নানা কথা বলা যায়। আমি একটা উদাহরণ দিয়ে বলি। এই যে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস দিয়ে আলোচনা শুরু করেছেন, এটা খুব ভালো আলোচনা হয়েছে, কারণ ওই বইটাই তাকে প্রথম সর্বসাধারণের দৃষ্টিতে নিয়ে আসে। তখন তার বয়স 28 বছর, 1972 সনে। তিনি মুক্তিযুদ্ধ থেকে মাত্র ফিরেছেন। আমি কোন এক আলোচনায় বলেছিলাম তিনি মুক্তিযুদ্ধ থেকে ফিরে 72 সনে কলকাতা থেকে ফিরে তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। আমি এই কথা বলা, একজন বলেছে এটা কলকাতা থেকে ফিরে কেমনি মুক্তিযুদ্ধে যোগ দেয়, ছফার মুক্তিযুদ্ধ তো 72 সনে শুরু হয়েছে। কলকাতায় উনি গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পর দেখলেন কি দেশে যে প্রতিশ্রুতিতে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম তার কোনোটাই বাস্তবায়িত হচ্ছে না। তখন অনেকটা বলা যেতে পারে ওয়ান ম্যান পার্টি বুদ্ধিজীবীদের মধ্যে তিনি সেটা শুরু করেছিলেন। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস হচ্ছে ঘোষণাপত্র। আপনারা অনেকেই জানেন গণকণ্ঠ নামে একটি পত্রিকা, এটা ধারাবাহিকভাবে বেরিয়েছিল মার্চ মাস থেকে শুরু করে, বছরের শেষে নভেম্বর মাসের দিকে বইটা বের হয়। যাও, এখন অনেকে যেটা জানেন না যে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস বের হবার 5 বছর আগে তার উপন্যাস বের হয়, যেটার কথা আপনি বলেছেন, যেটাকে সাম্প্রদায়িক সম্প্রীতির অমর বাণী বলা হয়, সূর্য তুমি সাথী। 1967 সনে বই বের হয়। আপনি কল্পনা করুন তার বয়স কত তখন, তখন বড় জোর 23 বছর। ওই সময় তিনি গোপনে আরেকটা বই লিখেছিলেন, সেটা বলা দরকার। তিনি তখন রণেশ দাশগুপ্ত এবং সত্যেন সেনের সাথে থাকতেন। স্বদেশ নামে একটা পত্রিকার 3 সংখ্যা বের করেছিলেন, আহমদ ছফার সম্পাদক। তার সহযোগী ছিলেন সত্যেন সেন এবং অন্যান্যরা। সেই পত্রিকা আমরা পরে পুনর্মুদ্রণ করেছি আহমদ ছফার স্বদেশ নামে, আপনারা জানতে পারবেন, আগামী প্রকাশনী বের করেছে। সেই সময় তিনি আরেকটা গোপন কাজ করেছিলেন। তিনি বলছেন তখন তার খুব টাকা পয়সার অভাব হয়েছিল। প্রকাশ ভবন বলে একটা প্রকাশনা সংস্থা ছিল, এম আব্দুল হক ছিলেন প্রকাশক। তিনি তাকে বললেন আমাকে কিছু টাকা দিতে হবে। তখন তিনি সিপাহী যুদ্ধের ইতিহাস নামে একটা বই লিখে ফেলেছিলেন। বিএ পরীক্ষা দিয়েই তিনি, আরো বহু কাহিনী আছে। আহমদ ছফা 1962 সনে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 57 সনে তিনি মাধ্যমিক পাশ করেন। আহসান হাবিবের যে বছর জন্ম সে বছর তিনি মেট্রিক পাশ করেন। তখন প্রবেশিকা পরীক্ষা বা মেট্রিক বলা হতো, এন্ট্রান্স। তিনি 5 বছর পরে আইএ পাশ করেন। কারণটা কি, মাঝখানে তিনি রেল লাইন উপরে টুপরে পার্বত্য চট্টগ্রামে গড়হাজির হয়ে গেছিলেন কয়েক বছর, বিপ্লবী ছিলেন তো। তারপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তার যে নৈতিক সাহসের উদাহরণ দিচ্ছি, তার শিক্ষকরা তার সাথে কোনো কারণে, আমরা বলি ছাত্র বেয়াদবি করে, শিক্ষকরা তার সাথে বেয়াদবি করেছিল। সেই জন্য তিনি অনায়াসে তার অনার্স পরীক্ষা বাদ দিয়ে, ক্লাস পড়া বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া চলে গিয়ে বিএ পাস করেন 2 বছরে। সেই বিএ পাস করার পরে তিনি কি করবেন, ঢাকায় এসে বাংলা একাডেমির লাইব্রেরিতে বসে সিপাহী যুদ্ধের ইতিহাস বই লেখেন। আমি বলছি আহমদ ছফা চিন্তাবিদ হিসেবে কেমন ছিলেন সেটা বোঝার জন্য এই বইটাই যথেষ্ট। আমি 1 মিনিট বলে আমি তা বুঝি। এই বইটা বের হয়েছে তার 16 বছর পরে। 1980 সনে বাংলাদেশ ইতিহাস পরিষদ তাকে একটা শ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ হিসেবে পুরস্কার দেয়।
ইতিহাস পরিষদের সভাপতি ছিলেন বিখ্যাত ইতিহাসবিদ মমতাজুর রহমান তরফদার। তরফদার সাহেব ওই বইয়ের 2 পৃষ্ঠা একটা পরিচায়িকা লিখে দিয়েছিলেন। আমি সেখান থেকে একটা লাইন আপনাদের পড়ে শোনাই, বুঝতে পারেন বইটা কেমন ছিল। কারণ 1957 সনে ভারতে প্রথম, যেটাকে আমরা ভারতীয় স্বাধীনতা যুদ্ধ বলি ইংরেজের বিরুদ্ধে, তার বিরুদ্ধে প্রথম সর্বভারতীয় যুদ্ধ সংগঠিত হয়। অন্তত এমন একটা বড় জায়গা যুদ্ধটা হয় উত্তর ভারত এবং পাঞ্জাব পর্যন্ত, যার আয়তন ইউরোপে মোট আয়তন যদি আপনি জার্মানি এবং ফরাসি দেশকে এক করেন যত বড় হবে এত বড় এলাকায় বিদ্রোহ হয়। দক্ষিণে হয়তো হয়নি। সেই বিদ্রোহের কাহিনী নিয়ে আমাদের দেশে একটি বই বেরোবে না? সত্যেন সেন একটা ছোট পুস্তিকা লিখেছিলেন মহাবিদ্রোহের কাহিনী। আমার সব বলছেন সেই বই পড়ে আমার মনে হলো একটা আরেক পূর্ণাঙ্গ বই লিখি। বলে মাঝে মাঝে পঙ্গুরও যেমন গিরি লঙ্ঘনের দুঃসাহস হয়, সেই বিএ পরীক্ষা দেওয়া ছাত্র যাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলে যেতে হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার একটি সাধারণ কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন যিনি, তিনি বসে সিপাহী যুদ্ধের এমন একটা বই লিখেছেন। মমতাজুর রহমান তরফদার বলছেন আমাদের প্রতাসিদ্ধ ইতিহাসবিদরা কেউ এমন বই লিখতে পারেননি, লেখা দূরের কথা ভাবতেও পারেননি। একটা লাইন দিলে আপনি বুঝতে পারবেন। মমতাজুর রহমান তরফদার বলছেন ইংরেজ শাসন অবসানের মাত্র 10 বছর পর ঐতিহাসিকদের তরফ থেকে ওই ধরনের প্রতিক্রিয়া হয়তো বা স্বাভাবিক ছিল, ভারতের কথা বলছেন। কিন্তু অত্যন্ত আশ্চর্য হয়ে লক্ষ্য করেছিলাম যে তখনকার দিনে পূর্ব পাকিস্তানে সিপাহী বিদ্রোহের উপর কোনো উল্লেখযোগ্য গ্রন্থ অথবা প্রবন্ধ লেখা হয়নি। মহাবিদ্রোহের কাহিনী লিখেছিলেন একটা ছোট পুস্তিকা আকারে সত্যেন সেন, এটা বাদ দিয়ে। এখন মমতাজুর রহমান তরফদারের কথাই বলছি। আজও একথা ভেবে অবাক হতে হয় যে যে দেশে মাতৃভাষার জন্য রক্তপাত হয় এবং সুদীর্ঘ 27 বছর ধরে, তখন 1979 সনে লিখতেছেন এটা, সুদীর্ঘ 27 বছর ধরে 21শে ফেব্রুয়ারি শোক দিবস হিসেবে গতানুগতিকভাবে উদযাপিত হয়, সেই দেশে ঐতিহাসিক ও দার্শনিক বিষয়বস্তু অবলম্বনে বাংলা ভাষায় কোনো উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ অথবা জনপ্রিয় গ্রন্থ লেখা হয়নি। আমাদের দেশের লেখক ও গবেষকদের সাম্প্রতিক এই বন্ধ্যাত্ব সূচক মানসিকতা 1952 সনের 21শে ফেব্রুয়ারি রক্তপাতের চেয়েও বেশি ভয়াবহ। আমি আবার বলছি 1952 সনের 21শে ফেব্রুয়ারি রক্তপাতের চেয়েও বেশি ভয়াবহ। তারপর কেননা সেই রক্তের মধ্যে সৃষ্টিশীলতার অফুরন্ত সম্ভাবনা ছিল, আর লেখক ও গবেষকদের সাম্প্রতিক মানসিক পঙ্গুতা প্রমাণ করছে যে সেই সম্ভাবনা প্রায় 3 যুগের মধ্যেও বাস্তবে পরিণত হয়নি। এরপরে 4 যুগ পার হয়েছে, 1979 পরে এখন প্রায় 40 বছর পার হয়েছে। আমি দেখেছি এই কথার কোনো ব্যত্যয় হয়নি। ইতিহাস ও দর্শনের ব্যাপক অনুশীলন ছাড়া কোনো ব্যক্তি বা সমাজ মানসিক পরিশীলন অর্জন করতে পারে না, সভ্য জীব হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে না। সেই জন্য ইতিহাস বা দর্শনের বিশেষ অংশের উপর বাংলা লেখা যে কোনো চলনসই গবেষণা গ্রন্থ জনপ্রিয় পুস্তকের আবির্ভাব নিঃসন্দেহে অভিনন্দন পাওয়ার যোগ্য। এটুকু বলে আমি থামলাম। আহমদ সোহার বইয়ের প্রশংসা করার জন্য এটা বলেছেন। বলছেন সাফা ইতিহাসবিদ নন, সৃষ্টিশীল সাহিত্যিক। তার এই ইতিহাস গ্রন্থের মধ্যে আমি সংক্ষেপে বলছি, বইটা 8 ভাগে বিভক্ত। প্রথম ভাগে যে বিদ্রোহের কারণ কি, বিদ্রোহের পরম্পরা, তারপর তিনি একে একে দিল্লি, কানপুর, অযোধ্যা লেখেন, বিহার, তারপরে ঝাঁসি এবং রোহিলাখণ্ড, এই 6 অংশের উপর 6টা অধ্যায় লিখেছেন। এই বইয়ের 20 বছর পরে এই বইয়ের 2য় সংস্করণ উপলক্ষে আহমদ সোহাব ভূমিকার মধ্যে বলছেন আমি এখন এই বইটা বালক হিসেবে লিখেছিলাম, এখন আমি এটা প্রত্যাহার করে নিতে চাই, কিন্তু এখন আমার আর সময় নাই আবার লেখার জন্য। যদি লিখতাম তাহলে আমি কি লিখতাম, বলে আমি সেখানে রাজা মহারাজাদের কাহিনী লিখেছিলাম। তা এরকম আত্মসমালোচনা আমাদের অন্য বুদ্ধিজীবীরা করেছেন কিনা আপনি অবাক হবেন। কিন্তু এখন যদি আমি সময় পাই, আমি সংক্ষেপে বলছি আরেক মিনিটের মধ্যেই, আমি ওইভাবে দিল্লি, কানপুর, অযোধ্যা, বিহার, ঝাঁসি এবং রোহিলখণ্ড এইভাবে লিখতাম না। আমি লিখতাম সেই সমস্ত লোকের কথা, সামন্তদের কথা নয়, যারা এই বিদ্রোহে মাটির মানুষ জন্ম নিয়েছিল। তিনি একটা জায়গায় বলছেন, আমি এই বইটা কেন লিখেছি সেটা বলতে গেলে 3য় সংস্করণে একটা বাক্য বলছেন, আমি বলতাম এই বিদ্রোহের প্রকৃত নায়কের নাম হচ্ছে আজিমুল্লাহ খান, মৌলানা আহমদুল্লাহ শাহ। এরা কারা? উনি বলছেন সামন্তবাদের জগদ্দল ঠেলে এই অসাধারণ মানুষেরা যদি যথার্থ ভূমিকা অভিনয় করতে পারতেন তাহলে এই যুদ্ধের ইতিহাস ভিন্নভাবে লিখিত হতো। একটা কথা আপনি শত গবেষণা করে এখন বদলাতে পারবেন না। ভারতীয় সিপাহীরা, ভারতীয় মানুষেরা যারা লড়াই করেছিলেন তারা ব্যর্থ হয়েছিলেন ইংরেজের বিরুদ্ধে, কিন্তু তারা যে রক্তপাতের, রক্তদানের যে ঐতিহ্য তৈরি করে গেছেন, তাদের মধ্যে কয়েকজনের নাম নিলেন। এই আজিমুল্লাহ খানটা কে ছিলেন এক সংক্ষেপে বলছি। আপনারা জানেন মুঘল শাসনের শেষ দিকে মারাঠারা প্রায় দিল্লি দখল করে ফেলেছিলেন, মারাঠা সাম্রাজ্য বিস্তারিত হচ্ছিল। কিন্তু এই যুদ্ধের সময় মুঘল এবং মারাঠা একত্রিত হয়েছিল। দিল্লির বাদশাহ বাহাদুর শাহ জাফরের নেতৃত্ব মেনে নিয়েছিলেন। কানপুরে যিনি নির্বাসিত ছিলেন পেশবার
পালিত পুত্র, যাকে নানা সাহেব বলা হতো, যাকে লাশ আর পাওয়া যায় নাই। এই নানা সাহেব এর আগে তার রাজ্য ইংরেজরা যেন দখল না করে এই জন্য তার প্রতিনিধি হিসেবে একজন সুশিক্ষিত ভারতীয়কে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন। তিনি হচ্ছেন আজিমুল্লাহ খান। তিনি আসার সময় 1854 সনে যখন ক্রিমিয়ার যুদ্ধে দেখলেন ইংরেজদেরকেও পরাজিত করা যায়। ক্রিমিয়ার যুদ্ধ মানে আপনি এখন যেটাকে ক্রাইমিয়া বলে ইংরেজরা, সে হচ্ছে রাশিয়ার দক্ষিণ অঞ্চলে, মানে আপনার এই জায়গাতে উনি গিয়ে দেখলেন যুদ্ধে ইংরেজদের কিভাবে পরাজিত করতে পারা যায়। ভারতে এসে তিনি কিন্তু যুদ্ধের অন্যান্য ষড়যন্ত্রকারীদের মধ্যে তিনি ছিলেন একজন। আর নানা সাহেব পেশোয়ার পুত্র, পালিত পুত্র, যাকে রাজহতে দেয় নাই। আর মাত্র 2 বছর আগে লর্ড ডালহৌসি অযোধ্যার নবাব ওয়াজাদ আলী শাহকে পাঠিয়ে দিয়েছিলেন গ্রেপ্তার করে, তার রাজ্যকে অধিভুক্ত করে কলকাতায় নিয়ে এসেছিলেন, মেটিয়া বুরুজে থাকতেন। তার বেগম হজরত মহল থেকে শুরু করে ভারতের সাধারণ মানুষ যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এই তরুণ আহমদ ছফার দৃষ্টিকে আকৃষ্ট করেছিল। এটা তো একটা বিপ্লবী বই। কিন্তু আমি অন্যদের কথা বাদ দিয়ে আমার আত্মসমালোচনায় করি। আমার আহমদ ছফা সঞ্জীবনী বইটা প্রায় 300 পৃষ্ঠার, তাতেও কিন্তু এই প্রবন্ধে নিয়ে আলোচনা করি নাই। কারণ এই বই নিয়ে আলোচনা করতে হলে যে বিদ্যা দরকার সেটা তো আমার তখন ছিল না। আমি এখন পড়ে দেখছি, অর্থাৎ আহমদ ছফাকে এখনো চতুর্থ দিক থেকে আমরা অবগাহন করিনি। আমরা শুধু 3 দিক করেছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপেছি। মানুষের একটা চতুর্থ মাত্রা থাকে যেটার নাম সময়। আহমদ ছফাকে এখনো দেখার এবং আবিষ্কার করার সময় আসেনি। কারণ কি, তিনি একটা কথা আহমদ ছফা সবসময় বলতেন, এই মিয়া 10 সেরের মধ্যে 5 সের ধরে, কিন্তু 5 সেরের মধ্যে 10 সের ধরে না। আমি বলছি আমাদের অনেকেরই পাত্র হচ্ছে, এখনকার বুদ্ধিজীবীদের পাত্র হচ্ছে 5 সের, আহমদ ছফা 10 সের ওখানে ধরছে না। এই জন্য বলে, যেই লোক 1966-67 সনে সিপাহী যুদ্ধের ইতিহাস বইটা, হয়তো গতানুগতিক নামটা হয়তো জন কে নামেরই অনুকরণ করেছেন, অথবা রজনীকান্ত গুপ্তের বইয়ের নাম ছিল সিপাহী যুদ্ধের ইতিহাস, তিনি হুবহু সেটা নিয়েছেন। কিন্তু এই বলে আমি শেষ করি, তখন ভারতের কমিউনিস্ট পার্টি কি করছিল? তারা এই যুদ্ধকে যুদ্ধ বলার সাহস পায়নি। 1957 সনে PC যোশীর সম্পাদনায় ভারতের কমিউনিস্ট পার্টি যে বইটা বের করেছেন সেটার নাম কি? রিবেলিয়ন 1857 ইংরেজিতে। এইটারে অনুকরণ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির লোকেরা। 37 সনের বইয়ের নাম মহাবিদ্রোহের কাহিনী হবে কেন? ওইটারই অনুকরণ। এই হচ্ছে আমাদের বুদ্ধিজীবীদের ত্রুটি। আমি 37 সনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমাদের দেশের মহান লেখক। আচ্ছা, ভারতের সরকার যে বইটা বের করেছেন মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে, সুরেন্দ্রনাথ সেন আমাদের বরিশালের লোক ছিলেন, SN সেন বলে, ইনি সম্পাদক, বইয়ের নাম দিয়েছে কি? খুব সুন্দর নাম দিয়েছে, 1857। এদিকেও নাই ধরি মাছ নাচুই পানি। পাকিস্তানের এক মইনুদ্দিন সাহেব একটা বই করলেন, ওটার নাম দিয়েছে দ্য গ্রেট রেভলিউশন। পাকিস্তান হিস্টোরিক্যাল সোসাইটি কলকাতা থেকে বের করে, করাচি থেকে। আমি বলছি পূর্ব বাংলায় তখন, এবার বলে শেষ করি, সব পত্রিকা বিশেষ সংখ্যা বের করেছিল, আজাদ ইত্তেফাকের মতো পত্রিকা এবং অবজারভারের মতো পত্রিকা ইংরেজিতে। কিন্তু 2007 সনে যখন 150 বছর পূর্তি হলো, বাংলাদেশে একটি পত্রিকাও, যে সমস্ত পত্রিকায় আমরা কার্টুন লিখি, আহসান হাবিব, যে সমস্ত পত্রিকায় আমরা কিশোর সংখ্যা লিখি, তারা কেউ একটা সংখ্যা বের করেনি। এই হচ্ছে আমাদের বুদ্ধিবৃত্তির অবনতির একটা স্মারক। এখনো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মস্কো থেকে বই বের না হলে এটাকে প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ বলতো না। প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধটা বলেছিলেন একজন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান বেঞ্জামিন ডিসরেলি। পার্লামেন্টের বক্তৃতা দিয়ে বলছে, এটা তো সিপাহী বিদ্রোহ কেন বলছো তোমরা, এটা তো একটা জাতীয় বিদ্রোহ, ইটস এ ন্যাশনাল রিভোল্ট। কার্ল মার্কস পরবর্তীতে তার রিপোর্টের মধ্যে লিখেছেন এটাকে বলছে ভারতের জাতীয় বিদ্রোহ। সেই থেকে মস্কোর বইতে 1959 সনে, অর্থাৎ 2 বছর পরে, বইয়ের নাম যদি ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আমি বলছি যে আহমদ ছফার তীক্ষ্ণ দৃষ্টি ছিল, কিন্তু সেই দৃষ্টি সর্বত্রগামী হয়নি। তিনিও এটাকে সিপাহী যুদ্ধের ইতিহাস বলেছেন। আমি যদি তখন তাকে সমালোচনা করে এখন বলি কি আহমদ ছফা যেহেতু সিপাহী যুদ্ধের ইতিহাস বলেছেন, তিনি বোধহয় বিদ্রোহ বুঝতে পারেন নাই, ব্যাপারটা ঠিক নয়। বদরুদ্দীন উমর এই অন্ধত্বের পরিচয় দিয়েছিলেন। বদরুদ্দীন উমরের বইটা আমি ভূমিকাটা পড়েছি, সবিনয় নিবেদন করছি। আপনার তো বদরুদ্দীন উমরের ভক্ত সবাই, আমিও ভক্ত। তিনি লিখেছেন কি, বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীভুক্ত বুদ্ধিজীবীদের একজন আহমদ ছফা, তিনি তার স্বশ্রেণীর বুদ্ধিজীবীদের সমালোচনা করে এই বইটা লিখেছেন। এর মধ্যে উমর সাহেবের প্রজ্ঞার পরিচয় আছে, বুঝতে পারছেন? কিন্তু আমি বলবো এই প্রজ্ঞা কেমন প্রজ্ঞা? এটা হলো ত্রিকালদর্শী নয়, এটা হলো দ্বিকালদর্শী। মধ্যবিত্ত শ্রেণীতে জন্মেলেই যে মধ্যবিত্ত শ্রেণীর সমালোচনা করা যায় না বা করলে এটা সফল না তা নয়। অর্থাৎ আহমদ ছফা মধ্যবিত্ত শ্রেণীর বুদ্ধিজীবী, এই কথা বলার জন্য ওমর সাহেব এত বেশি তৎপর হয়ে উঠলেন, আসল কথাটা লুকিয়ে গেল। এই কাজটা শোচনীয়। এই শোচনীয়তার মধ্যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা এখন আটকে আছেন। আপাতত আমি আর বলবো না, আপনি ফিরে যান। ধন্যবাদ স্যার আপনার এই আলোচনার জন্য। আমি ভাবছিলাম আপনার কথা শুনতে শুনতে যে আহমদ ছফার প্রবন্ধ এবং উপন্যাস
একটি আরেকটির পরিপূরক হয়ে ওঠে আসলে। মানে কিন্তু মরণ বিলাসের কথা বলি, ফজলে ইলাহির যে চরিত্রটি আমরা দেখি, অথবা বাঙালি মুসলমানের মন, মানে একে অপরকে আসলে মন্তব্য করছে মনে হয়। তো কচি ভাইয়ের কাছে আসতে চাই, আপনি গ্রামসির যে অর্গানিক ইন্টেলেকচুয়াল এবং ট্রেডিশনাল ইন্টেলেকচুয়ালদের নিয়ে কথা বলছিলেন। আহমদ ছফা কিন্তু তার সময়ে শাসক গোষ্ঠীর যে যারা বুদ্ধিজীবী তাদেরকেই তিনি মানে যেভাবে আসলে আমি বলবো তুলোধুনো করেছেন, সেই জায়গা থেকে তিনি জনমানুষের বুদ্ধিজীবী হিসাবে কিন্তু আজকে আদরণীয় হয়ে উঠছেন। তার একটা বড় প্রমাণ আমরা দেখি গাভী বৃত্তান্ত, বা এই উপন্যাসটি যদি এখন মানে খুব প্রতিনিধিত্ব করছে আসলে একেবারে তরুণ সমাজের মধ্যে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের মধ্যে দেখি যে বেশ উচ্ছ্বাস কাজ করে, বেশ আদর পায় এই উপন্যাসটি। তো আপনি তো দীর্ঘদিন আসলে মানে এই আহমদ ছফাকে নিয়ে যে রাষ্ট্রসভার মধ্য দিয়ে বিভিন্ন বুদ্ধিজীবীদের সাথে যুক্ত হয়েছেন, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এই তাদেরকে কথা বলার জায়গাটা তৈরি করেছেন। আমি স্যারকে সবাই বলছি, মানে সবাই মিলেই সেটা হয়েছে। কিন্তু আপনার অভিজ্ঞতার জায়গাটা জানতে চাচ্ছি যে সেই বুদ্ধিজীবীরা যাদেরকে আসলে এই এতদিন ধরে এই আহমদ ছফা রাষ্ট্রসভার অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে, তারা কি সত্যি সত্যি আসলে ছফার দর্শনকে মনে প্রাণে ধারণ করেছে? করলে তাহলে আজকে যে তাদের যে ভূমিকা সেটা কি প্রশ্নবিদ্ধ হতো না, মানে ছফা বেঁচে থাকলে? কচি ভাই। অনন্য সে কথা আমার মনে অন্য যারা এখানে বক্তারা বলেছেন। তো ফলে আহমেদ সাহেব এমন একটা সেট স্বাধীনতা পরবর্তী বুদ্ধিজীবীদের মধ্যে, ফলে এর কোনো কি বলে অন্য কোনো সেট নাই। তো ফলে এটা একটা ইউনিক সেট। তো এখন যেটা হচ্ছে যে আহমেদ ছফা রাষ্ট্রসভার আয়োজনে অনেকে এখানে এসেছেন এবং বক্তব্য রেখেছেন। মানে আহমেদ ছফাকে আমি যেটা বলি যে ইন্টারভেনশনিস্ট ইন্টেলেকচুয়াল, অর্থাৎ উনি যেটা ওনার ভাষায় যদি বলে রক্ত দিয়ে চিন্তা করা বুদ্ধিজীবী। তাহলে যে বুদ্ধিজীবী প্রতিনিয়ত সমাজের যে কোনো অসঙ্গতি দেখলেই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, সেটা প্রতিবাদের জন্য রাস্তায় নেমে আসছেন এবং জীবনের ঝুঁকি নিতে উনি পিছপা হচ্ছেন না। তো ফলে যেটা হচ্ছে যে সেইটা আমরা কেন তার প্রজন্মের অন্য বুদ্ধিজীবীদের মধ্যে পেলাম না, বা পরবর্তীতে আমরা সেইটার অঙ্কুরটা ওইভাবে করে আমরা বিকশিত হতে দেখলাম না। আহমেদ ছফা কিন্তু এক জায়গায় বলেছেন যে সমাজে যে এই যে সুবিধাবাদী বুদ্ধিজীবী তৈরি হচ্ছে, এটা কি শুধু বুদ্ধিজীবীদের দায়? এটা সমাজেরও খানিকটা দায়, অর্থাৎ একজন আরেকজনকে প্রভাবিত করে। অর্থাৎ আমাদের সমাজটা আজকে যেই জায়গায় আমরা নিয়ে গেছি, একজন বুদ্ধিজীবী স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য, তার স্বাধীন চিন্তা প্রকাশ করার জন্য ক্ষেত্রগুলো আমরা তৈরি করিনি। এটা কিন্তু বুদ্ধিজীবী নতুন বিন্যাসেও কিন্তু আহমেদ সাহেব বলেছেন। উনি বলেছেন যে আমাদের এখানে অজস্র সাময়িক পত্র দরকার, এবং বলেছেন যে সেই ধরনের কোনো সাময়িক পত্র নাই যেখানে স্বাধীনভাবে মত প্রকাশ করা যাবে। বরঞ্চ আইয়ুব খান তার সময়ে অজস্র প্রতিষ্ঠান এবং পত্রিকা গড়ে তুলেছেন, সেখানে সাংবাদিক এবং লেখকদের ভাড়া করে এনে তার পক্ষে কলাম লিখিয়েছেন, পাকিস্তান জিন্দাবাদ এভাবে করে লিখিয়েছেন। উনি বলেছেন যে অনেক একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলোতে কিন্তু প্রকৃত অর্থেই স্বাধীন চিন্তার লোকজনকে কিন্তু স্থান দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আহমেদ ছফার স্থান হয়নি। ফলে একজন বুদ্ধিজীবী তো যেটা বলা একটা আর্কিডিমিয়ান যে পয়েন্ট, যেটা অর্থাৎ আর্কিডিমিস বলেছিল পৃথিবীর বাইরে আমাকে একটা জায়গা দাও, আমি সেখান থেকে পৃথিবীকে পাল্টে দিতে পারবো, সেরকম জায়গা তো আসলে নাই। তাহলে তাকে সমাজে বসবাস করে, যেটা টিপু ভাই বললেন যে শাহাদাত বরণ করতে হয়, অর্থাৎ সত্য এমনই তার দাহিকা শক্তি, সে লেখককে পর্যন্ত পুড়িয়ে ফেলে। তো ফলে এই যে সত্যকে ধারণ করা এবং তাকে যাপন করা, তো সেইটা তো রবীন্দ্রনাথও বলেছেন সত্য যে কঠিন। এখন আহমেদ ছফা সেই কঠিনকে ভালোবেসেছিলেন। তো এখন আমাদের বর্তমান সময়ে আমরা আমি বলবো যে এই জায়গাটা কিন্তু এইখানে ব্যক্তির ভূমিকাটা হচ্ছে অনেকটা নৈতিক ভূমিকা। অর্থাৎ আহমেদ ছফা যেরকম তার পুষ্পবৃক্ষ বিহঙ্গ পুরাণে বলেছেন যে অন্যকে মুক্ত না করে মানুষ নিজেকেও মুক্ত করতে পারে না।
তাহলে এই বোধ কিন্তু একটা নৈতিকতার বোধ। তাহলে অন্যকে আমি কিভাবে দেখি, আহমেদ ছফা কিন্তু যেমন বাঙালি জাতির মুক্তি চেয়েছেন, পাশাপাশি আমাদের সমাজে আমাদের দেশে যে অন্যান্য সংখ্যালঘু জাতিসত্তা যেগুলো আছে তাদেরও কিন্তু, বা অন্যান্য ক্ষুদ্র জাতি যেগুলো আছে তাদের কিন্তু মুক্তি চেয়েছেন। এবং এটা আমাদের তো সেটাই আমি বললাম যে শুধু তাই না, নারী পুরুষ থেকে শুরু করে সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে কিন্তু এক ধরনের যেটাকে বলে নতুন মানুষ, বারবার একটা কথা এসেছি যে নতুন সমাজ নতুন মানুষ সৃজন করার দরকার, এবং এই নতুন মানুষরাই নতুন সমাজ গড়ে তুলবে। তো সেটা আমাদের দেশে হয়নি, বরঞ্চ যেটা হয়েছে যে উল্টো দিকে যাত্রা শুরু করেছে। এবং আমাদের অন্যান্য দেশেও যেটা দেখা যায়, এক ধরনের যেটা জাতীয় গণতান্ত্রিক বিপ্লব, সেটার নেতৃত্বে এক বুর্জুয়া শ্রেণী থাকে। আমাদের এখানে যেটা মধ্যবিত্ত শ্রেণী যেটা আমরা বলি, তাদের সম্পদ এগুলো তারা বেড়েছে, কিন্তু যেটাকে বলে দেশটাকে নিজের মনে করা, নিজের মনে করলেই তো সে তখন এখানে বিনিয়োগটা করে পুঁজি পাচারের জন্য না, এখানে নানা রকম প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, তার নিজের আত্মমর্যাদা আত্মপরিচয় এগুলোকে নির্মাণ করা, এবং লেখক কবি শিল্পী সাহিত্যিক দেশে পৃষ্ঠপোষকতা করে, তাতে তার জাতীয় সংস্কৃতি পুষ্টি পায়। সেই কাজগুলো আমাদের এখানে হয়নি, বরঞ্চ দিনে দিনে কঠিন হয়েছে। ফলে আমাদের এখানে কয়েকদিন আগে এক লেখকের লেখা পড়ছিলাম যে কার্ল মার্কস কি এখন কি জীবিত, মৃত না জীবন মৃত। তো আপনি যদি বলেন যে এখানে আসলে একজন লেখকের যে টিকে থাকার যে জায়গা এবং নিরাপদ একটা জীবনযাপনের যে জায়গাটা, সেই লেখক কিন্তু রক্তাক্ত হয়ে অলমোস্ট এখানে শাহাদাত বরণী করবেন। তো সেই ঝুঁকি নেয়ার মতো সেই নৈতিক বলে বলিয়ান কিন্তু বুদ্ধিজীবী আমরা সেই অর্থে খুব বেশি দেখছি না। যদি দেখতাম, নৈতিকতার কথা বলছিলেন, মানে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে মানে সলিমুল্লাহ খান স্যারের এক জায়গায় বলতে শুনছিলাম, উনি বলছেন যে নৈতিকতা হচ্ছে নিজের সাথে নিজের চুক্তির বিষয়টি, মানে এথিক্স এর জায়গাটা আর কি, যেটা বলি নীতি, আর নৈতিকতা হচ্ছে মোরালিটির জায়গাটা। আহমদ ছফার কাছে, মানে আহমদ ছফাকে দেখে আসলে আমার মনে হয় যে তিনি নিজের কাছে নিজে সৎ ছিলেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং লেখক বলি বা যে কোনো মানুষ হিসেবেই তার সাথে তার সৎ থাকার যে চর্চা, সেই চর্চাটা করে যাওয়া উচিত এটা, এবং সেটা শুধুমাত্র লেখক হিসেবে না, মানুষ হিসেবে সেটা করা উচিত। তাহলে তার সমাজের প্রতি তার যে একটা নৈতিকতা বোধ সেটা তৈরি হয় এবং সেটা সে চর্চা করতে পারে। এই জায়গাটা বলি যে আমি জাস্ট এক মিনিট বলে শেষ করি যে মানুষ তো আসলে অনেকগুলো সম্পর্কের যোগফল, ঠিক আছে? সেটা তার নিজের সাথে যেমন নিজের সম্পর্ক, অন্য মানুষের সাথে সম্পর্ক, প্রকৃতির সাথে সম্পর্ক। ফলে এগুলো তার ঐতিহাসিক অভিজ্ঞতার মধ্যে থেকে কিন্তু মানুষ সিদ্ধান্তগুলো নেয়, সে কিভাবে নিজের সাথে সম্পর্কিত হবে, অন্যের সাথে সম্পর্কিত হবে, প্রকৃতির সাথে সম্পর্কিত হবে। আমার মনে হয় আহমেদ ছফা একটা অনেক বড় জায়গা থেকে এই প্রশ্নগুলো মীমাংসা করতে পেরেছিলেন। তো সেই কারণেই কিন্তু আহমেদ ছফা কিন্তু বলে যে ফ্রেঞ্চ একটা টেন্স বলে ফিউচার অ্যান্টেরিয়ার, অর্থাৎ আহমেদ ছফা যেন ভবিষ্যৎ থেকে আসছেন, অর্থাৎ আমরা যেখানে পৌঁছাতে চাই সেখান থেকে উনি আমাদেরকে আহ্বান করছেন। তো আমি এটাই বলবো যে কারণে আহমেদ ছফা কিন্তু সময়কে অতিক্রম করেছেন, বা সলিমুল্লাহ খান একটু আগে বললেন যে আহমেদ ছফার যুগ এখনো আসেনি। আপাতত এইটুকু বলছি। ধন্যবাদ কচিবা, আমি সময় পেলে আবার হয়তো বা আসবো আপনার কাছে। আমি নৈতিকতার প্রশ্নই বলি যে আহমেদ ছফার নিজের কাছে নিজের যে সততার জায়গাটা ছিল, মানে ৭১ সাল উনি মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিলেন এবং দেখেছেন, বুদ্ধিজীবীদের কাছ থেকে দেখেছেন, এবং এই জায়গাটায় এবং এর পরবর্তী সময়ে তিনি সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছেন, লেখালেখি করেছেন, সেখানেও তিনি দৃঢ় কণ্ঠে শুধুমাত্র লিখেছেন, ব্যাপারটা এরকম না, শরীর দিয়ে, এই যে রক্ত দিয়ে চিন্তা করার যে ব্যাপারটা, সেটা কিন্তু বারবার এসেছে। তার একটা বড় উদাহরণ আমি পড়তে চাই, জীবন যেরকম যে বইটি, আয়েশা ফয়েজের এখানে স্মৃতি কথা থেকে, সেখানে রক্ষী বাহিনী তাদেরকে বের করে দেয়, আহসান হাবিব ভাই আছেন, আপনাদের পরিবারকে যখন এই বিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়া হলো, তখন কিন্তু আহমদ ছফা সেখানে মানে বুক আগলে দাঁড়ালেন। সেই প্রসঙ্গে বলছেন আয়েশা ফয়েজ যে ছফা সেই যে গণকণ্ঠ পত্রিকায়, সে পত্রিকায় কিন্তু আপনাদের ছবি টবি তুলে উনি প্রথম ছাপানোর ব্যবস্থা করলেন, এবং এই প্যারাটা পড়লে খুব মানে বোঝা যায় যে সেই পরিস্থিতির ভেতর, সে সময়ের ভিতর আহমদ ছফা কতটুকু নির্ভীক এবং কি বলবো সাহসী মানুষ ছিলেন। পরদিন আমি পড়ছি, পরদিন গণকণ্ঠ পত্রিকার প্রথম পৃষ্ঠায় শহীদ পরিবারের নির্যাতনের এই খবরটি ছাপা হলো, সাথে সরকারি অ্যালটমেন্টের কপিটি।
আওয়ামী লীগ সরকার তখন প্রবল প্রতাপে রাজত্ব করছে, তাদের কিংবা রক্ষী বাহিনীর বিরুদ্ধে কথা বলে সেরকম কারো সাহস কারো নেই। গণকণ্ঠ একমাত্র কাগজ যারা সাহস করে কিছু বলতো। এটা আহমদ ছফাই আসলে বাস্তব করে তুলেছিলেন। তো সেই সময়ের কিছু স্মৃতি যদি আমাদের সাথে আপনি ভাগাভাগি করতেন হাসান আলী। বিপ্লবী টাইপের মানুষ, এটা তো আমরা সবাই জানি। আমার তো মনে আছে ওই সময় আমাদেরকে যখন মুখ্যমন্ত্রী বের করে দিল, আমরা বাইরে ছিলাম, সবাই এসে হাজির, খুবই রেগে গেছে। এবং যেটা বললেন আপনি, এবং একসময় তিনি একটা কেরোসিন কিনে ফেললেন, তিনি দিকে কি বলে প্রেস ক্লাবে গিয়ে তিনি সারা গায়ে আগুন জ্বালায় দেন। এরকম পরিস্থিতি, খুবই একটা জটিল পরিস্থিতি। যাই হোক, সবাই আসলে ওই সময় পাশে না থাকলে আমরা আমাদেরকে ওই সময়টা পার করা খুবই মুশকিল ছিল। সবাই আসলে খুবই একটা মানে কি বলবো, এখনো ভাবলে খুব আশ্চর্য লাগে, অদ্ভুত ধরনের একটা মানুষ ছিল। আর আমার সঙ্গে সবের যে সময়টা কাটছে, আমি খুব তার সাথে বন্ধুর মতো মিশতাম, অনেক সাহস করে অনেক কিছু বলে ফেলতাম। যেমন একটা ঘটনা মনে আছে, তার নতুন বই যেগুলি বেরোতো সবগুলি কিন্তু আমরা পেয়ে যেতাম, ওই নিয়ে আসলাম। তার একটা বই বেরোলো জল্লাদ সময়, খুব সম্ভবত কবিতার বই ছিল, জল্লাদ সময়। ওই বইটার প্রচ্ছদটা ভালো হয় নাই, মানে আমার কাছে ভালো লাগে নাই। আমি সবাইকে বলিয়ে ফেললাম, সবাই আপনার বইয়ের সব প্রচ্ছদ গুলি বাজে হয়, একটা প্রচ্ছদ ভালো না। সবাই রেগে গেলেন, তুই কি বলিস, আমার বই কি প্রচ্ছদে চলে নাই? তো যাই হোক, সবাইকে আমি তখন আমি সারেন্ডার করলাম যে না সবাই সরি, আসলে আমি এটা বোঝাতে চাই নাই। সবাই সবসময় করতেন কি, ওই যে কবি টিপু যেটা বললেন, তরুণদেরকে সবসময় উৎসাহিত করতেন। তিনি তো হয়তো কোনো একটা ছেলে কিছু একটা এঁকেছে, হয়তো অত ভালো হয় না, কিন্তু ওইটাই তিনি কভার হিসেবে দিয়ে দিলেন, এরকম আর কি ব্যাপারটা। সবসময় ইয়াংদেরকে, যেমন আমার মেজো ভাই জাফর ইকবাল, তার যখন প্রথম সায়েন্স ফিকশন বেরোলো বিচিত্রায়, সেটার নাম ছিল কপট্রনিক ভালোবাসা, প্রথম গল্পটা যখন বেরোলো, প্রথম সায়েন্স ফিকশন গল্প। তো সবাই খুবই পছন্দ করলো। তিনি ভাইয়াকে ডেকে নিয়ে এক টাকার একটা নোট দিলেন, এই নে তোর পুরস্কার, এবং এটা তুই চালিয়ে যাবে। এরকম আর কি, সবাই সবসময় সবাইকে উৎসাহিত করেছেন সবসময়। আমার সবাই যখন মাঝে মাঝে আমাদের বাসায় আসতেন, আমাদের বাসায় থাকতেন, অনেক মজার মজার গল্প বলতেন। এই গল্পগুলি খুবই ইন্টারেস্টিং। যেমন একটা গল্প আমি শেয়ার করতে চাই। এই গল্পটা হচ্ছে, উনি যে খুব ভোজন রসিক ছিলেন তা না, কিন্তু খাওয়া দাওয়া নিয়ে তার অনেক আগ্রহ ছিল, অদ্ভুত অদ্ভুত সব খাবারের গল্প করতেন। যেমন একবার উনি চট্টগ্রামে কোন একটা গ্রামে গেলেন, সেখানে গভীর রাতে তারা তাকে খাবার দিল, আর কি অদ্ভুত ধরনের কিছু মাংস দিল। তো উনি জিজ্ঞেস করলেন এটা কিসের মাংস, খাইতে তো ভালোই লাগছে। তার বাড়ির মালিক বললো এটা হচ্ছে ধান কবুতর। ধান কবুতর কি উনি বুঝতে পারেন না, পরে বোঝা গেল ধান কবুতর হচ্ছে ইঁদুরকে ওই জায়গায় মানুষ ধান কবুতর করে, আবার তাকে ইঁদুরের মাংস খাইয়ে দিয়েছে ওই বাড়ির মালিক। তো এরকম আর কি, সবের কাছে অনেক মজার মজার গল্প আমরা পেতাম। তার একটা ধারণা ছিল যে আমার মায়ের অবশ্যই এই গুণটা ছিল, আমার মা স্বপ্ন ব্যাখ্যা করতে পারেন। মানুষ যে সমস্ত স্বপ্ন দেখে উনি তাকে বললে উনি একটা ব্যাখ্যা দিতে পারতেন, তবে সেটা মোটামুটি সত্যি হইতো। সবে এটা আবার খুব তার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। সে মাঝে মাঝে আসতো, এসে বলতো, আমাকে সে কাকিমা ডাকতো, কাকিমা আজকে এই স্বপ্নটা দেখলাম, বলে অদ্ভুত সব গল্প বলতো স্বপ্নে। মানে আসলে আমরা তো বুঝতাম যে গল্পগুলি উনি বলতেছেন স্বপ্নের কথা, কিছু বানানো গল্প। তিনি আম্মাকে খুশি করার জন্য অদ্ভুত অদ্ভুত সব গল্প বলতেন, আম্মা মোটামুটি ব্যাখ্যা দিয়ে চালিয়ে যেতেন আর কি। আসলে সবাইয়ের সঙ্গে সেই সময়টা আমরা এই যে বাবুর রোডের বাসায় 72 সালের দিকেই হবে, সময়গুলো অনেক সুন্দর ছিল আর কি। সবাই সাথে আমাদের পারিবারিক ভাবে আমাদের খুব সুন্দর একটা সময় কেটেছে। যেমন তার যে অঙ্কার বইটা, তার একটা বই আছে অঙ্কার, একটা বউয়া মেয়ের চরিত্র। এখানে আমার ছোট বোনের একটু ভূমিকা আছে, কারণ আমার ছোট বোনটা কথা বলতে পারে না। সবাই তাকে খুব পছন্দ করতো, আমার ছোট বোনটা, সে কথা বলতে পারে না, এবং তার সঙ্গে এসে সে সবসময় কথা বলতো। আমার বোনটা কিন্তু কথা বলতে পারে না, কিন্তু সে কিন্তু কথা বলেই যাচ্ছে, কিছু না কিছু বলতেছে। এবং পরবর্তীতে দেখা গেছে উনি বলছেনও যে আমার অঙ্কার বইটা লেখার পিছনে মনির, আমার তো বোনটার নাম হচ্ছে মনির কিছু ভূমিকা আছে। এবং ওই বইটার পরে এক সময় উনি আমার বোনকে চিঠি লিখতেন, অনেক মজার মজার চিঠি, মানে অদ্ভুত সব চিঠি। সেই চিঠিগুলি এখনো আছে, মানে আমার বোনটা খুব যত্ন করে রেখেছে ছবিগুলি। তো এরকম আর কি, পারিবারিক একটা আমাদের খুব সুন্দর একটা সময় কেটেছে শহরের সাথে। তো এখনো যখন মাঝে মাঝে চিন্তা করি শহরের কথা, খুব মিস করি তাকে, অনেক মিস করি। ধন্যবাদ হাইব ভাই। আমি নিজেও দেখেছি আপনাদের পারিবারিক একটা চর্চা আছে, যে আপনারা সবাই মিলে একটা সাহিত্য পত্রিকা বের করেন, স্পাইরাল করা, সেটা আর বাইরে কোথাও প্রকাশ হয় না, আপনারা সবাই সেখানে লেখেন, মানে একদম
সবচেয়ে বাচ্চা থেকে শুরু করে বুড়া সবাই ওখানে লেখেন আর কি। এটা একটা খুব চমৎকার একটা চর্চা আপনাদের এখানে আছে। টিউ ভাই, আমি আপনার কাছে আসতে চাই যে আপনি বলছিলেন আহমদ ছফার যে পত্রিকার সাথে সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয় নিয়ে আপনার নিজের কবিতা এখন বিভিন্ন জায়গায় অনুবাদ হচ্ছে, আমরা দেখছি, সেটা অনেক আনন্দের সংবাদ। আহমদ ছফার কাজও কিছু কিছু কাজ অনুবাদ হতে শুরু করেছে কেবল। তো আপনার আপনার তো একটা অভিজ্ঞতা আসলে গত কয়েক মাসে বা গত 1-1.5 বছরে হয়েছে। আপনার কি মনে হয় যে আহমদ ছফাকে আরো যদি বাংলাদেশের একজন খুব কথিত যশা এবং অগ্রগামী বুদ্ধিজীবী হিসেবে যদি তুলে ধরতে চাই, সেখানে আমি শুধুমাত্র বাংলা একাডেমির কথা বলবো না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কথা বলবো না, যেহেতু আহমদ ছফা সম্পর্কে অনেকেরই এক ধরনের একটা পূর্ব ধারণা নিয়ে তারা বসে থাকেন যে এটা নানা জায়গাতে এসেছে যে ঋতুকমার ভিতর যদি বলি উনি ছিলেন পাগল, তো এই পাগলামির কারণে অনেকেই তাকে দূরে সরিয়ে রাখেন, কিন্তু লেখালেখিতে সেই পাগলামির ধরন বা ছাপ কিন্তু থাকে, আমরা পাই না আসলে। তো বুদ্ধিজীবী হিসেবে এই যে তার অবস্থান আহমদ ছফার, তাকে বাইরের বিশ্বে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আসলে আমাদের কি ধরনের কাজ করলে সেটা ভালো হতে পারে আপনার বলে মনে হয়? আমি যেটা বলতে চাইছিলাম, হ্যাঁ, এটা হচ্ছে যে আহমদ ছফাকে দেখার জন্য বদরুদ্দীন উমরের যে দৃষ্টিভঙ্গি বা চোখ দরকার ছিল সেটা খানিকটা খামতি আছে। কেমন, আমি একটা উদাহরণ দিই। একবার উমর ভাইয়ের বাসায় গেছিলাম আমরা ইন্টারভিউ করতে। তো উমর ভাই ইন্টারভিউ হওয়ার পর, অনেকক্ষণ দীর্ঘ ইন্টারভিউ হওয়ার পর একটা গল্প বললো যে বুঝলা, আমি একবার দিনাজপুর গেছিলাম। তো দিনাজপুর গেছিলাম কিসে, এই কৃষকদের সম্মেলনে। তো অনেক শ্রেণী সংগ্রাম ওই সে নানা কিছু বোঝানো হইলো, অনেক বক্তৃতা দেওয়া হইলো। হঠাৎ এক কৃষক বলল, স্যার আপনার সঙ্গে 1 মিনিট কথা বলা যাবে? তো বললো যে নিশ্চয়ই কথা বলা যাবে। স্যার আপনি যে এত কিছু বললেন, এই মার্ক্সবাদ, তত্ত্ব, ক্লাস, শ্রেণী সংগ্রাম, আপনি বুঝবেন কোন ধানে বীজ হয় আর কোন ধানে চিটা হয়? এই যে পাকা ধান যে মাঠ থেকে তোলে সেই ধানটা। তো বদরুদ্দীন উমর কি বলছে আমাদেরকে জানেন? বদরুদ্দীন উমর আমাদেরকে বলছে, আশ্চর্যজনক ব্যাপার, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার কাছে মনে হচ্ছে যে এই যে আমি যে গল্পটা বললাম, কোন ধানে চিটা হয় আর কোন ধানে বীজ হয়, এই বীজটা আহমদ ছফা বুঝতে পারতেন এবং ওনার লেখার মধ্যে সেই জিনিসটা আছে। এখন একটা সমাজ কিন্তু শুধু গরিব বড়লোক হলে কিন্তু সমাধানটা হবে না, বা আমরা যে শ্রেণীর কথা বলি সেই জায়গাটা কিন্তু হবে না। একটা সমাজ টোটাল সংস্কার যদি না হয়, একটা সমাজের যে আপামর চেহারার যদি পরিবর্তন না হয়, তাহলে একটা সমাজ হবে না। 1, 2 নম্বর যে জিনিসটা, আহমদ ছফা যে বিদেশ যাবে কি যাবে না, আমি বলছি যে বিদেশে আমরা অনেক লেখককে এখন ইদানিং আমি টুকটাক কিছু লেখক সম্পর্কে জানছি যারা হয়তো কিংবদন্তি, আমরাও জানি না। আসলে আমরা নেরুদা বা কয়েকজন ছাড়া, বোরহেস, মার্কেজ, এগুলো ছাড়া আসলে তেমন একটা যায় না। পৃথিবীতে অসংখ্য বড় লেখক আছে। এই যে কালকে আমি একটা পাইলাম, একটা খুবই মজার একটা চিঠি পাইলাম, যে বিখ্যাত কিউবান পোয়েট, আমেরিকান পোয়েট হোসে কোজের, সে আমাকে একটা কবিতা পাঠাইছে স্প্যানিশ ভাষায় লিখে, আর্ট পোয়েটিকা। এখন ওই কবিতা আমি তো আর স্প্যানিশ পড়তে পারি না, আমি অনেকক্ষণ ধরে গ্রামার টামার নিয়ে অনেকক্ষণ ট্রাই করলাম, এটা বুঝে ট্রাই করলাম। সে একটা কথা বলছে খুবই সুন্দর, বলছে যে কোন মেশিনে সঙ্গীত হয় আর কোন মেশিনে আবর্জনা হয়, এটা সুরটা শুনলে আমি বুঝি, আমি সঙ্গীতটাই তুলে আনি। আহমদ ছফা চরিত্র হিসাবে আমরা যদি আমি বলতে চাই যে আহমদ ছফা যদি চরিত্র হিসাবে আমরা বুঝতে চাইতাম তাকে, হয়তো আমি অনেক বামপন্থীদেরকে বলতে শুনছি, তুমি এই পাগলের সঙ্গে মিশো কেন, ও তো উম্মাদ। হ্যাঁ, সে পিকিংপন্থী বলি, মস্কোপন্থী বলি, বলতে তো এটা দোষ নাই, বুদ্ধিজীবীরাই আমার বলছে আস্ত উম্মাদ। তা আমি বললাম যে ওনার যে অস্থিরতা, বাইরের অস্থিরতা ওনার লেখার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নাই। উনি সমাজের যে বেদনা, সেই বেদনাটা নিজের দেহ দিয়ে প্রকাশ করতে চাইতেন। ওনার যে রাগান্বিত চেহারা, ওনার যে ক্রুদ্ধ চেহারা, এই চেহারাটা কি সমাজের যে অবক্ষয়, যে মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে,
আমরা যে সমাজটা দেখতে চাই, আমরা যে শিক্ষাটা দেখতে চাই, সেই শিক্ষাটা, সেই স্বাস্থ্য ব্যবস্থা এই জায়গাটা তো আমাদের দেশে নাই। ফলে আহমদ ছফা এটা দৈহিক ভাবে প্রকাশ করতে চাইতেন, রাগান্বিত ভাবে করতে চাইতেন, ব্যঙ্গ বিদ্রুপ করতেন, নানা কিছু করতেন। এখন আহমদ ছফা বিদেশ যাবে কি যাবে না, আমাদের এখানে বড় সংকট হচ্ছে আমাদের অনুবাদক নাই। আমরা যে বিদেশে লিখতে চাই বা কোনো কিছু করতে চাই, এটার সবচাইতে ভালো একজন সম্পাদক নাই আমাদের দেশে, একটা ভালো সাহিত্য পাতার সম্পাদক নাই, হ্যাঁ, ভালো অনুবাদক নাই। আমাদের একাডেমি গুলো তো চরম ভাবে ব্যর্থ। এই চারটা আহমদ ছফা একটা সময় বাংলা একাডেমিতে ফাইট করেছে এই পরিবর্তনগুলো করার জন্য। আহমদ ছফা একটা সময় চেয়েছিল, একসময় বলতো, বুঝলা আমি ইয়ে পাবো, নোবেল পাবো। আমি জিজ্ঞেস করলাম কি নিয়ে? এ মিয়া পুষ্প বৃক্ষ বিহঙ্গ পুরাণ লেখছি। হ্যাঁ, এটা পৃথিবীর ইতিহাসে এরকম উপন্যাস লেখা হয় না। সবাই নিজের নিজের যে আর্টিকুলেশন, নিজের লেখা সম্পর্কে ওনার যে বড় ধারণা, সাংঘাতিক। আমি বলতাম যে গাভী বৃত্তান্তের কথা, যেহেতু ছাত্র রাজনীতি করার ফলে আমাদের মধ্যে এক ধরনের প্রভাব ছিল গাভী বৃত্তান্ত। গাভী বৃত্তান্ত দেখলে আমরা শিক্ষার চেহারাটা দেখতে পাইতাম, যে বিশ্ববিদ্যালয়ের চেহারা, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, শিক্ষক রাজনীতি, শিক্ষার অবনমন, শিক্ষা ব্যবস্থার অবনমন, সেই চেহারাটা আমরা যখন এটা বলতাম, বললো যে ধুর এটা কোনো উপন্যাসই না। আমি পুষ্প বৃক্ষ বিহঙ্গ পুরাণের জন্য আমার নোবেল পাই, অলরেডি এটা জাপানি ভাষা অনুবাদ হচ্ছে, অমুক ভাষা অনুবাদ হচ্ছে, খুবই বড় গলায় এই জিনিসগুলো বলতেন উনি সব সময়। যেটা চাইতেন, উনিও চাইতেন যে একটা পর্যায়ে যে ওনার লেখা পৃথিবীর অন্যান্য ভাষায় ইয়ে হোক, কিন্তু প্রচার হোক, ছাপা হোক, ইয়ে হোক, কিন্তু আমাদের যে গণ্ডি, আমাদের যে লেখক পরিষদ বা আমাদের যে একাডেমির যে পরিষদ, সেখানে আহমদ ছফাকে গ্রহণ করার মতো বা চিন্তায় ধারণ করার মতো ব্যক্তির খুব অভাব আছে। এখন এই যে অভাবটা তো বুদ্ধিবৃত্তিক শ্রেণীর অভাব। হ্যাঁ, আমরা যে রাজনৈতিক বুদ্ধিজীবী বলি বা অন্যান্য শ্রেণীর মধ্যেও বলি, আমি দেখি যে এইখানে যারা বামপন্থী রাজনীতি করে তারা ছোট হতে হতে একদম ছোট হয়ে যাচ্ছে। একজন সবাই আমাদেরকে বলতো, মিয়া সারাদিন তো পলিটিক্স করলা, কিছু একটা পুকুরে যে ঢেল মারলা, 1 ফোঁটা পানি পুকুরে পারে উঠছে, পুকুরে বাইরে গেছে, সারাদিনই তো পানি সেচলা, কিন্তু পুকুর তো পানি শূন্য হয় নাই, যে পুকুর সেই পুকুরই আছে, কোনো কাজই হয় নাই। তো জিনিসটা হচ্ছে আমরা যে এত প্রোগ্রাম, এত ইভেন্ট, এত কিছু করি, মাঠে লাফালাফি করি, এই যে সুন্দরবন পরিবেশবাদী আন্দোলন, নানা কিছু তো হচ্ছে, কিন্তু বস্তুত এই পরিবর্তনটা হচ্ছে না সমাজে, এটা স্বীকার করতে হবে। কিন্তু কথা না বলাটা আরেক ধরনের জগদ্দল পাথরের মতো চেপে ধরে। এই যে চেপে ধরার জায়গায় সবাই অস্থির ছিল, ফলে সবাইকে অনেকে ভাবতো যে লোকটা হচ্ছে মুবারিক টাইপের লোকটা কেমন জানি একটু ওনার যে লেনিন ঘুমাবে এবার এই কবিতা ছাপা হয়েছিল সাপ্তাহিক একতায়, প্রথম ছাপা হয়েছিল। তো একতায় যখন ছাপা হয়, এটা বিস্তর প্রতিক্রিয়া হয়। এখন মস্কোপন্থীরা এটা বিশ্বাস করতে পারে না, মার্কসবাদীরা, লেনিন কেন ঘুমাবে, লেনিন তো আমাদের অন্তরে আছে, সে সুকান্তের কবিতার মতো। তো সবার বিরুদ্ধে বিস্তর চিঠি ছাপা হয়েছে, সবাই তো উত্তেজিত, পারলে আমার মারে একদিন শাহবাগে, তাই মিয়া তোমাদের পত্রিকায় এগুলো কি ছাপছে, না জানে লেখাপড়া, না জানে কোনো কিছু, সবাই যেভাবে বলে যে কবিতাই তো বুঝে নাই, এটা কেন ঘুমাচ্ছে লেনিন, এই কবিতাটাই বুঝে নাই। তারপর আরেকটা মজার কথা বলি, ঘটনা, খুবই মজার স্মৃতি। এই যে ক্লিন্টন এসেছিল, বিল ক্লিন্টন আসার সময় আমাদের এক বন্ধুকে পাঠিয়েছিলাম ওনার একটা ইন্টারভিউ করার জন্য। আহমদ ছফা ক্লিন্টন সফরে আসছে, চিন্তাবিদ হিসেবে ছফা কি বলেন, তো প্রশ্ন করতে গিয়ে তো তখন তো খুব আলোচিত মনিকা লিওনাস্কি, হ্যাঁ, খুবই আলোচিত আর কি। তো একটা প্রশ্ন করা হয়েছিল ওই সংক্রান্ত আর কি, যে ওদের যে ক্লিন্টন এবং মনিকার যে সম্পর্ক, এতে সমাজের অবনমন হবে না। সবাই খেপে গেছে, মিয়া দেশ নিয়ে চলে যাচ্ছে ওইটা ভাবো না, তোমরা আছো মনিকা ক্লিন্টনের সম্পর্ক নিয়ে। হ্যাঁ, তো এই হচ্ছে সবাই। তো সবাই বলে কারে পাঠাইলা মিয়া, সে তো বুঝেই না, দেশই বুঝে না, সে কেমনি ইন্টারভিউ করবে আমারে। তো সবাই ছিল এরকম, মাঝে মধ্যে আমাদেরকেও বলতো, নানা কিছু বলতো। একবার আমার উপর খুব রাগ হয়ে গেল, আমার একটা কবিতা পড়ে উনি খুব বিরক্ত হয়েছিল। আমরা বললো যে এটা 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 তুমি লিখতে পারলে, এত এত খারাপ কবিতা। হ্যাঁ, পলিটিক্যালি একটু ছিল, এটা ছিল লালন একাডেমি নিয়ে একটা লড়াই হয়েছিল, যেটা হচ্ছে শেখ ইসলাম চৌধুরীদের নেতৃত্বে আমরা ওইখানে গিয়েছিলাম। তো আসার পর আমি একটা কবিতা লিখি, কবিতাটা ছাপা হয় আজকে রাজে, সবাই খুব খেপে গেল।
বললো যে মেয়ে এত নোংরা কবিতা লিখলা, আমি একটা কলাম লিখতেছি। তখন ওনার কলামটার নাম ছিল দোল পূর্ণিমার কত দেরি, ওই যে লালন আখড়া বিষয় খুবই বিখ্যাত ইয়া। এরপর উনি আরেকটা প্রবন্ধ লেখে হিন্দু কি জবন লালনকে নিয়ে। তা আমি বলছি যে সবাই যে দূর থেকে দেখার যে দৃষ্টিভঙ্গি, মানে উনি বুঝতে পারতো যে কোন জায়গায় একজন তরুণ ভুল করতেছে কিনা তার সমালোচনাটা করা, আর কোন জায়গায় সে ভালো করছে কিনা তার হচ্ছে মানে সে ম্যাক্সিম গোর্কি সে গল্পের মতো যে হৃৎপিণ্ড খুলে আলোটা বের করে আনা, যে অন্তর খুলে আলোটা বের করে আনা। এই দৃষ্টিভঙ্গির লোক তো সমাজে নাই। যদি এই দৃষ্টিভঙ্গির লোক বামপন্থী নেতারা থাকতেন তাহলে সমাজে কি হতো, সমাজে আজকের চেহারা এরকম হতো না। বুদ্ধিভিত্তিক ভাবে শূন্য থেকে শূন্যতর হইতো না বাংলাদেশে বামপন্থী দলগুলা। এটা সত্য, এটা স্বীকার করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না স্বীকার করবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের বামপন্থী রাজনীতির উন্নতি হবে না, বুদ্ধিভিত্তিক চিন্তার উন্নতি হবে না। এটা স্বীকার করতে হবে বুদ্ধিজীবীদের তাদের যে নৈতিক স্খলন, তাদের যে কি বলা যায় রাজনৈতিক ভাবে দেউলিয়াপনা, এই জায়গাটা প্রত্যেকের জিনিসটা প্রত্যেকে স্বীকার করতে হবে। আমরা যদি এটা স্বীকার না করি তাহলে আমরা ইতিহাসের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবো। আমরা এই ভবিষ্যতের কাছে আমাদের যে দায় আছে সে দায়টা কখনো উন্মোচিত হবে না। এখন এই সত্য কথা বলবে কে? সত্য বলার তো লোক নাই। সত্য বললে এখানে ধরে নিয়ে যায়, সত্য বললে এখানে নানা কিছু হয়। আমি বলছি যে ন্যূনতম সত্য বলার যে কৌশলটা, এই কৌশলটা আমাদের সমাজে নষ্ট হয়ে গেছে। একদম সবচাইতে সত্য কথা, আমরা যে টক শো বলি, নানা কিছু পত্রিকায় কলাম বলি, এগুলো কোনো প্রভাব নাই সমাজে। সমাজে কোনো কিচ্ছু নাই। এই যে শত শত আন্দোলন হয়, লড়াই হয়, এই আন্দোলনে সমাজের এক ফোঁটা আমদ খাওয়া বলতো পুকুরের এক বালতি পানিও তো সরাইতে পারল না মিয়া, সারাদিন তো পুকুরে সাঁতরাইলা। তো এই যে সাঁতরানো, এটা যে ফলাফল, এই ফলাফলটা কিন্তু আমরা অর্জন করতে পারি না। হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কিছু দাবি, কিছু হয়তো জিনিসটার একটা সূক্ষ্ম পরিবর্তন আমরা পাই, কিন্তু আমরা যে সমাজটা দেখতে চাই, যে সুন্দর সমাজ, একটা সমাজে যে মানুষের মুক্তি, যে আকাঙ্ক্ষা, মানুষের অধিকারের যে মুক্তির চেহারা, সেই চেহারাটা এখানে নাই। আহমদ ছফা এই জিনিসটা খুবই সুন্দরভাবে দেখতে পাইতেন, এবং উনি যখন কোনো লেখা লিখতো, আমি দেখেছি, আমি অনেকগুলা ওনার লেখা উনি বলতো মুখে, আমি লিখতাম, আমি দেখতাম যে উনি প্রথম থেকে শুরু পর্যন্ত প্রত্যেকটা বাক্য, দাড়ি, কমা, সেমিকোলন প্রত্যেকটা মনে হয় মন থেকে লেখা, এবং উনি মুখস্থ পৃষ্ঠার পর পৃষ্ঠা মুখস্থ বলতে পারতেন। আমি একটা কলাম লিখেছিলাম 11 পৃষ্ঠায়, এখন আমার কলামটার নাম মনে নাই, 11 না, প্রায় 20-22 পাতার মতো আর কি। সবাই দেখি আমার বললো যে তুমি এবার পড়ো, তো পড়ার পর আমি পড়তেছি, আমি ভুল করি, সবাই ভুল করে না, কই মিয়া আমি তো এটা বলছিলাম, তুমি এটা লিখলে কেন? আমি যদি শিক্ষক হইতাম তোমার শূন্য দিতাম। হ্যাঁ, এই হচ্ছে আহমদ ছফা। এগুলো তো জিনিসটা হচ্ছে একটা সমাজে আমরা যখন চিন্তাটা করব, বা আমরা যদি চিন্তার মুক্তিটা চাই, আমরা কোন জায়গাটা চাই, যে চিন্তা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে না। সারাদিন ক্লাসের কথা বললাম, মানুষের সাথে সম্পর্ক নাই, সে ক্লাস ধুয়ে কি আমি পানি খাবো? সারাদিন আমি মুক্তির কথা বললাম, সমাজতন্ত্রের কথা বললাম, আমার যদি মানুষের সাথে যদি সম্পর্ক না থাকে, প্রকৃতির সাথে যদি আমার সম্পর্ক না থাকে, এই কথা তো অর্থহীন। এখন এটার ফলাফলটা কখন আমরা পাবো? একটা সমাজে যখন আমাদের যারা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, যারা শ্রেষ্ঠ চিন্তক, ওই জায়গাটা যদি আমরা তুলে আনতে পারি, সেক্ষেত্রে আহমদ ছফার একটা বিশাল ভূমিকা আছে। সর্বক্ষেত্রে ইয়াংরা কেন পছন্দ করে ছফাকে? সবচেয়ে বেশি পছন্দ করে বাংলাদেশের বৃদ্ধরা ছফাকে পছন্দ করে না, বেশিরভাগ তরুণ প্রজন্ম প্রত্যেকে ছফাকে পছন্দ করে। এটা কারণ কি? এই প্রশ্ন উত্তর খুঁজলে আমরা বুঝতে পারবো কেন তরুণ সমাজ ছফাকে পছন্দ করে। আর আরেকটা কথা বলি, সবাই যে গদ্যটা লিখতেন, উনি হচ্ছে খানিকটা কলকাতা প্রভাবিত। তারপরে বলি, সবাইয়ের যে প্রতিবেদন ধর্মী লেখা, এই প্রতিবেদন ধর্মী লেখার মুক্তিযুদ্ধকালীন লেখা, আপনি হুমায়ুন আহমেদের গল্প উপন্যাস পড়েন, দেখবেন হুমায়ুন আহমেদের ভাষার উপর আমার খুব যথেষ্ট প্রভাব আছে। হ্যাঁ, প্রথম যে উপন্যাসটা নন্দিত নরকে, তারও আগে একটা উপন্যাস লিখেছিলেন উনি, যেটা ছাপা হওয়ার আগে। আমি বলছি যে ওইখানে দেখবেন যে আহমদ ছফার গদ্যের যে ভাষা, সেই ভাষার একটা প্রভাব আছে। হুমায়ুন আহমেদের আবিষ্কারটা কি? হুমায়ুন আহমেদের আবিষ্কার হচ্ছে কলকাতার যে তৎসম তদ্ভব যে একটা কোষ্ঠকাঠিন্যমূলক ভাষা আছে, সেই ভাষা থেকে ভাষাটাকে মুক্তি দিয়েছেন।
এবং এটা প্রথম কাজটা করেছিলেন আহমদ ছফা। আহমদ ছফার একটা দীর্ঘ প্রবন্ধ আছে ভাষা সংগ্রাম। আমি বলছি যে আহমদ ছফার ভাষার যে শক্তি, এই ভাষার শক্তিটা হচ্ছে সমাজেরই শক্তি, সাধারণ মানুষের ভাষার শক্তি। এই সাধারণ মানুষের ভাষাটা রপ্ত করতে পারবো, তখন আমরা মুক্তি পাবো। জি, আমি এই সমাজ সম্পর্কে আহমদ ছফার একটি লেখা পড়তে চাই। সমাজ এবং রাজনীতি নিয়ে ওনার একটা বক্তব্যটি এমন, সমাজটা 1000 বছরের, পলিটিক্সটা খুব রিসেন্ট। এখানে সবাই পলিটিক্স করতে চায় কিন্তু সমাজকে বাদ দিয়ে, যেটা আপনি বদরুদ্দিন উমরের বেলায় বলছিলেন যে কোন ধানে চিটা হয় আর কোন ধানে বীজ হয়, সেটাই আসলে আমরা জানি না। উনি বলছেন পলিটিক্স যদি সমাজকে কন্ট্রোল করে এর ফল শুভ হয় না, সমাজই পলিটিক্সকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ উনি ক্রমটা সাজিয়েছেন যে সমাজ দ্বারা রাজনীতি নিয়ন্ত্রণ হবে, কিন্তু এখন আমরা দেখছি রাজনীতি সমাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমি সলিমুল্লাহ খান স্যারকে আহ্বান জানাবো এই বিষয়ে আরেকটু বিস্তারিত বলার জন্য। ধন্যবাদ। আমার মনে হয় 1.5 ঘন্টা তো হয়ে গেছে আমাদের, আমরা শেষ করে দিব এখন। শেষ করতে চাই, আমিও সংক্ষেপে বলি। এই যে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাসের শুরুতে আহমদ ছফা একটা বাক্য লিখেছিলেন, আমরা এমন এক সময় বাস করছি যখন আমাদের রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে। উনি পরে আমাকে বলেছিলেন, এই দেশের লোক তো লেখাপড়া করে না, তারা তো জানে না এই বাক্যটা আমার নয়। আমি কার এই বাক্য? বলে এটা ট্রটস্কির। আমি জাস্ট নিজের বলে চালিয়ে দিয়েছি। উনি এরকম বহু কথা বলতেন। বইয়ের শুরুতে উনি বলছেন আমরা এমন এক সময় বাস করছি, কথাটার মানে কি 72 সনে। লক্ষ্য করেন, আমার সবার বয়স তখন 28 বছর, আমি আগেই বলেছি। বদরুদ্দিন উমরের বয়স কত? 40। কিন্তু বদরুদ্দিন উমর লিখছেন না তার বয়স 80 বছর, ভূমিকাটা লিখছেন এভাবে। এই হচ্ছে আমাদের বুদ্ধিজীবীদের সাধারণ সমস্যা, তারা নিজের বয়সের আগে বুড়ো হয়ে যান। আহমদ ছফা কখনো বুড়ো হননি, 58 বছর বেঁচে ছিলেন। প্রত্যেকটা লেখার মধ্যে তাকে তারুণ্য পাই। আহমদ ছফা যে লেখাটির একজন আমাকে প্রশ্ন করেছেন, আহমদ ছফা যদি এখন বেঁচে থাকতেন তিনি কিরকম কলাম লিখতেন, বলে এরকমই লিখতেন। 1972 সনে মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে যেই লোক এই কথা লিখতে পারে, আমরা এমন এক সময় বাস করছি যখন আমাদের রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে। কথাটার অর্থ কি? আমরা 71 সনে মুক্তিযুদ্ধের রক্ত দিয়ে বুঝতে পেরেছি আমাদের একটা জাতীয় স্বাধীনতা দরকার। শুধু তাই নয়, আমাদের আরো একটা বিপ্লব দরকার যেটা এই জাতীয় স্বাধীনতাকে অর্থবহ করবে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টির গল্প বলি তো, 1920 সনে 21 সনে কমিউনিস্ট পার্টি হয়েছিল বিদেশে তাশখন্দে, তারপরে ভারতে কমরেড মুজাফফর আহমদরা করেছে, এটাই বলি। কিন্তু আরেকটা সংগঠন হয়েছিল তখন, নাম হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, 1926 সনে। 2 বছর ওটার নাম হয় কি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যার নেতাদের একজন ছিলেন আর নওজোয়ান ভারত সভা, পরের বছর হয়। তার নেতা ছিলেন ভগৎ সিং। 1931 সনে যাকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসি দেওয়ার পরে মহাত্মা গান্ধীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। তখন মহাত্মা গান্ধী বলেছিলেন এই লোকগুলো পাগল হয়ে গেছে স্বাধীনতার জন্য, এরা যুক্তির বাইরে চলে গেছে। কিন্তু তারা দুটো কথা বলেছিলেন যে ভারতে একটি বিপ্লব হলে হবে না, দুটি বিপ্লব দরকার। ইংরেজিতে বলছে ডাবল রেভলিউশন। সেটা কি? ইংরেজের হাত থেকে আমাদের মুক্ত হতে হবে, পরাধীনতার অবসান ঘটাতে হবে, এবং ভারতে একটা সামাজিক সম্পত্তি সম্পর্ক এবং মানবিক সম্পর্কের পরিবর্তন করতে হবে, যেটাকে তারা সমাজতন্ত্র বলেছিলেন। আহমদ ছফার আদর্শ ছিল সেই রকম। এবং তার একটা উদাহরণ দিলে বুঝতে পারবো যে আহমদ ছফার সম্পর্কে লোকে যে নানা রকম অকথা কুকথা বলে, এর কারণ হচ্ছে তাদের অপরিচয়। একজন লেখকের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার লেখার মধ্যে, আহমদ ছফার লেখার মধ্যে যে শানিত শৃঙ্খলা, যে যুক্তি, এবং যাকে ত্রিপুরা একটু করে দোষ দিলেন যে তার ভাষা কলকাতার ভাষার মতো ছিল, উনি 19বিংশ শতাব্দীর টার্মে চিন্তা করতেন। উনি নিজেকে স্থাপন করতেন রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল ইসলাম, এদের কাতারে। অর্থাৎ তার লক্ষ্য ছিল উপরে। কিন্তু সেখানেও আমি বলবো, তার একটা উদাহরণ দিই। আহমদ ছফা একটা বই লিখলেন, বাঙালি মুসলমানের মন। খেয়াল করেছেন বইটা কখন লিখেছেন? এটা রক্ত দিয়ে লেখা বই। এখন তো এখন বাংলাদেশে মুজিব বর্ষ চলছে। এখন বাংলা যে বুদ্ধিজীবীরা এখন যেমন সবকিছু নামে জিন্দাবাদ দেয়, পাকিস্তান বলে যারা পাকিস্তান জিন্দাবাদ বলতেন, বাংলাদেশ হওয়ার পর তারা জয় বাংলা বলছেন, তাও ঠেলায় পড়ে, নিজের ইচ্ছা নয়। এখন সবাই মুজিব বর্ষ উদযাপন করছেন। আহমদ ছফা থাকলে কি বলতেন সেটা, যে আহমদ ছফাই প্রথম শেখ মুজিবের উপর প্রবন্ধ লিখেছেন যখন শেখ মুজিবের নাম উচ্চারণ করা যেত না এদেশে, 1981-82 সনে, জিয়াউর রহমানের রাজত্বের সময়, এরশাদের রাজত্বের সময়। এবং বাঙালি মুসলমানের মন প্রবন্ধটা যে শেখ মুজিব হত্যার প্রতিবাদ স্বরূপ লেখা, এটা শেখ মুজিব হত্যার 3 মাসের মধ্যে লিখিত হয়। এবং বাঙালি মুসলমান বলতে তিনি বুঝিয়েছেন, এবং সুলতানের ছবির যে তিনি পরবর্তীকালে এত বেশি প্রমোশন করেছেন, সুলতান একটা ছবি এঁকেছিলেন, একজন মানুষ তার নিজের মাথাটা নিজে কেটে তার চুলের ঝুঁটির উপর ধরে আছে, সেই ছবিটা এখন কোথায় জানা যায় না। 1976 সনে আমি আহমদ ছফার সঙ্গে শিল্পকলা একাডেমির সেই প্রদর্শনীতে গিয়েছিলাম।
আমি শিল্পী সুলতানের কথা বলছি। আহমদ সোহার বাঙালি মুসলমানের মন ওই সময়ে লেখা, এটা সমকাল পত্রিকা ছাপা হয়, আপনার অবগতির জন্য বলছি, 1976 সনের ফেব্রুয়ারি মাসে, মানে মুজিব হত্যার 1 বছর পার হয়নি তখনও। তার মানে ওখানে কি বলেছিল উনি, আমি এটাই বলে শেষ করি। ফ্রান্স ফানুর আলোচনা করেছি কয়েকদিন আগে আমরা, ফ্রান্স ফানুর সাথে আহমদ সোহার একটা মিল দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ফানু যখন বই লিখছেন, কালো চামড়া ধলো ঢাকনা অথবা কালো মুখ ধলো মুখর, যেভাবে অনুবাদ করেন না কেন, আমি অনুবাদ করেছেন কালো পোস্তা ধলা পোস্তানি। এই কালো চামড়া এবং ধলো মুখোশ, এই বইয়ের মূল কথা কি? ধলো মুখোশটা কি? উনি বললেন আমাদের যারা পরাধীন করেছিল তা আমাদের শিখিয়েছে কালো রং ভালো নয়, কিন্তু আমি আমার গায়ের রঙের দিকে তাকিয়ে দেখি কি আমি তো কালো। এই দুই বিরোধের আমি মীমাংসা করবো কিভাবে? একটা হতে পারে এই যে আমি বলবো কালো মানে ভালো, এটার নাম নেগ্রিচুড। কিন্তু আরেক দল লোক আছে যারা সাদা মুখোশ পরতে, সে বলে কি আসলে আমি অতটা কালো না, আমি ফেয়ার এন্ড লাভলি মার্কস, আমি তো একটু ফর্সা, আমি তোমার চেয়ে একটু বেশি ফর্সা। এটা হচ্ছে ধলো মুখোশ। আমাদের দেশে বহু লোক আছে তারা একটু ইংরেজি বলতে পারলে মনে করে কি আমি তোমার চেয়ে আলাদা। পার্থ চ্যাটার্জি যেটা নাম দিয়েছেন দি রুল অফ কলোনিয়াল ডিফারেন্স। ইংরেজি বলাটা দোষের নয়, কিন্তু ইংরেজি বলে আমি জাতে উঠে গেলাম, আমার ছেলে মেয়েদেরকে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াই, তারা কিন্ডারগার্টেন থেকে যায়, এইটা হচ্ছে সেই অসুখের নাম যার নাম ধলো চামড়া। এই সমালোচনাটি আহমদ সোহার প্রয়োগ করেছেন। তিনি নিজে যে সমাজে জন্মেছেন সেটার নাম দিয়েছেন তিনি বাঙালি মুসলমান সমাজ। বাঙালি সমাজ একটা আছে, তার ভিতরে বাঙালি মুসলমান একটা সমাজ উপসমাজ আছে, সেটা অস্বীকার করলে চলবে না। উনি বলেন এই সমাজের লোকদের মধ্যে হীনমন্যতা আছে, এই জন্য তারা তাদের রাষ্ট্রের প্রতিষ্ঠা থেকে খুন করতে পিছপা হয়নি। এইটা সেই লোক বলছেন যিনি 1972 সনে শেখ মুজিব সরকারের বিরোধিতা করেছিলেন এবং তিনি নিজের গায়ে চাদর পেঁচিয়ে তাতে কেরোসিন মেখে আত্মাহুতি দিতে গিয়েছিলেন প্রেস ক্লাবের সামনে। সেখানকার আবু জাফর যিনি ছিলেন সমকালের সম্পাদক, তিনি না হলে আহমদ সোহার আত্মাহুতি দিতেনি। আহমদ সোহার মস্করা করার লোক নয়, সেটা হচ্ছে আহসান হাবীবদের বাড়িটা রক্ষী বাহিনীর দখল থেকে উদ্ধার করার জন্য। কল্পনা করা যায় সেই লোক 1976 সনের ফেব্রুয়ারি মাসে লিখতেছেন নাম বাঙালি মুসলমানের মন। এটা আমি লেখেন নাই, তিনি বলছেন বাঙালি মুসলমান হচ্ছে সেই সমাজ যারা নিজে একদিকে মনে করে বাঙালি আর একদিকে মুসলমান, দুটো যখন হয় তখন সে মনে করে কি এখন তো আমরা সবাই ঠেলায় পরে বাঙালি হয়েছে। এই যে বাঙালি বুদ্ধিজীবীদের একটা উদাহরণ দিচ্ছি আমি, তারা বলে কি যদিও বা আমরা মুসলমান হয়েছি আসলে আমরা মুসলমান নই, আমরা তো বাঙালি। সম্প্রতি প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামান হচ্ছেন এই জাতীয় বুদ্ধিজীবীদের প্রতিনিধি, যারা মুসলমান মধ্যে লজ্জা পেতেন। যদিও উনি বই লিখেছেন মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, কিন্তু লজ্জার বিষয় যেন আমাকে নতুন করে প্রমাণ করতে হবে, ওই যে কলকাতার ভাষায় লিখলে যেন আমার একটু বাঙালিত্ব বেশি প্রমাণিত হবে। আমাদের বহু লোক আছে নিজের নামের মধ্যে একটা বাংলা শব্দের নাম লিখলে মনে করে বেশি বাঙালি হলাম। আরেক দল লোক আছে যারা মনে করে যে আমি মুসলিম হয়েছি কিন্তু বাঙালি হওয়াটা লজ্জার, আমি কিন্তু ইরান থেকে এসেছি, আমার পূর্বপুরুষ কিন্তু মক্কা থেকে এসেছেন, নিদেন পক্ষে আফগানিস্তান কিংবা উত্তর ভারত থেকে এসেছেন। এই যে দোলাচল বিশিষ্ট মানসিকতা, আহমদ সোহার বলছেন এই মানসিকতার লোকেরাই শেখ মুজিবকে হত্যা করেছে। শেখ মুজিবের নিজের পরিবারের কাহিনী ধরেন না কেন, তারও যে জিনিওলজি আমি দেখতেছি, তারাও বলছেন তারা পীর ফকিরের বংশ বাগদাদ থেকে এসেছেন। সৈয়দ আলী হাসানও বলেন যে আমার নামের আগে সৈয়দ লিখি কেন, আমরা বাগদাদের অমুক পীর থেকে এসেছি। এই যে বাঙালি মুসলমানের মনের মধ্যে বৈশিষ্ট্য, হয় সে ইরাক থেকে এসেছে অথবা সে কলকাতা থেকে এসেছে। অদ্ভুত ব্যাপার, সে নিজের ভূমিতে দাঁড়াতে পারে না। এইটাকে উনি বলছেন বাঙালি মুসলমানের মন। যারা ফ্রান্স ফানুর বই পড়েছেন ব্ল্যাক স্কিন হোয়াইট স্কিন, আমি খুব অভিভূত হলাম। আমার বন্ধুরা ব্ল্যাক স্কিন হোয়াইট স্কিন কেউ পড়ে নাই, শুধু নামটা পড়েছে। যদি পড়তো তাহলে সেখানে পরিষ্কার বোঝা যেত ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্কের অর্থ হচ্ছে হীনমন্যতা। আমার চামড়া কালো, সেইটাকে কালো নয়, এটাকে সাদার একটা পলেস্তারা মাত্র, ওয়ান শেড হোয়াইটার দেন ইয়োর্স, এই কথা বলা, আপনার চেয়ে একটুকু সাদা। এই মানসিকতাই বাঙালি মুসলমানকে ইংরেজি। এই জন্য সে বলে সে দূর কথা ইংরেজি শিখলেই মনে করে সে এখন মানুষ হয়েছে। বাংলা শিখে যেন মানুষ হওয়া যায় না, নিজের নামের মধ্যে একটা বাংলা শব্দ না নিলে হবে না। এই রোগ আমাদের অনেক লোক হচ্ছে। তরুণ লেখকদের কথাই বলি না কেন, সে তার নিজের নাম ব্যবহার করবে না, সেটা বাংলা। সে বিপ্লব বালা যেমন লেখে, সে মনে করে এইটা বেশি বাঙালি নাম, যদি আপনার নাম তাহলে সে লিখবে সৈকত আকবর, বিপ্লব রহমান, এই জাতীয় নামগুলি নিচ্ছে। আমি বলছি এইটা আহমদ সোহার মনে করতেন এটা অন্যায়, সেই জন্য তিনি নিজের আহমদ সোহার নামের বানান আমি দেখেছি। তার এক বান্ধবীর কথা তো আমাকে বলেছেন আহসান হাবিব, যিনি শামীম শেখদেরকে নিয়ে গেছিলেন। আহমদ সোহার আরেক বান্ধবী ছিলেন, তিনি আমাদের শিক্ষিকা ছিলেন সুরাইয়া খানম। সুরাইয়া খানম তাকে বই উপহার দেওয়ার সময় লিখতো সফা ভাইকে, দন্তীয় সফ আকার। এখনো বহু লোক এই বই লেখে, সফার নাম মানে লিখতে পারে না,
সবাই বলে যে তুমি এই বই নিয়ে যাও, আমি তোমাকে ভালোবাসবো না। তুমি আমার নামের বানান শুদ্ধ করে লিখতে পারো না। আমার বাবা 2-4টা গরু জবাই করে আকিকা করে আমার নাম সফা রেখেছে, তুমি এটা বদলাবার কে? বাঙালি মুসলমানের মন বোঝার জন্য আমি ঘটনা বলছি। স আর দন্ত স্বরের পার্থক্য নিয়ে যিনি প্রাণ দিতে রাজি, বান্ধবীকে ত্যাগ করতে রাজি, সেই হচ্ছে বিপ্লবী। ফ্রান্স ফানোর কথা দিয়ে শেষ। ফ্রান্স ফানো হচ্ছে বর্তমান সময় বুর্জোয়া সমাজ হচ্ছে সেই সমাজ যে সমাজ বন্দা, যা সৃষ্টিহীন, যে অন্যায়কে প্রশ্রয় দেয়। আজকে আহমদ সফা থাকলে এই কথা বলতেন। 1972 সালে বাংলাদেশে প্রচুর দুর্নীতি হয়েছিল, কিন্তু এখনকার দুর্নীতি তার সমস্ত সীমাকে অতিক্রম করে গেছে। কারণ 1972 সালে বাংলাদেশ ছিল গরিব দেশ, তার জাতীয় বাজেটের পরিমাণ 1000 কোটি টাকার নিচে ছিল, 500 কোটি টাকার কাছাকাছি ছিল। আর এখন সেটা কত লক্ষ হাজার হয়েছে আমি হিসাব করে বলতে পারি না। কাজে বুঝতে পারেন আহমদ সাহেব থাকলে হয়তো বোবা হয়ে যেতেন, অথবা তিনি যা লিখতেন তাকে বলা যেত আমরা আরো রক্ত দিয়ে চিন্তা করতে হবে আমাদের, এরকম বলতেন। আজ বলি, সুলতান এবং আহমদ সাফা এই দুইজন মহাপ্রতিভাশালী লোক, তারা একত্রিত হয়েছিলেন 1976 সনের দিকে। এবং আহমদ সাফা 5 বছর পড়াশোনা করে একটা প্রবন্ধ লিখেছিলেন, বাংলার চিত্র ঐতিহ্য সুলতানের সাধনা। প্রথমে লিখেছিলেন এটা অভিনব উদ্ভাসনী নাম দিয়ে। অর্থাৎ সাধনা কাকে বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে উনি কখনো কিছু লিখতেন না। আমি বলছি আহমদ সাফার কাছ থেকে আমাদের শিখবার অনেক কিছু আছে। আমি আগেও বলেছিলাম সবকিছু কোনো শেখা হয়নি। শুধু এই কথা বলে শেষ করি, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন, বিধান আপনার মনে না থাকতে পারে, আপনিও একসময় আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে বাঙালি মুসলমানের মন কথাটা তাৎপর্য কি, তাহলে বাঙালি হিন্দুর মন কে লিখবে? আরে বাঙালি মুসলমান তো এখানে হিন্দু হওয়ার আগে যে জাত ছিল সেই জাত ছিল, সেখান থেকে কেউ হিন্দু হয়েছে, কে বৌদ্ধ হয়েছে, যাদেরকে আমরা প্রকৃতি পূজারী বলি। কিন্তু বাঙালি মুসলমান হয়ে সে কিন্তু শাসক শ্রেণীতে কলকে পায়নি। মানে তখন বাংলার হিন্দুরা ইংরেজের যেমন সহযোগিতা করেছে, মুঘলদেরও তেমন সহযোগিতা করেছে। এই বাংলার জাতি তথাকথিত মুসলমান এত অন্তজ জাতি, এইটা বললে অন্তর্জাতির লোকেরা আহমদ সাফাকে আক্রমণ করেছিল। সেই লেখাটা যখন সমকালে ছাপা হয়, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবনে গোলাম সামাদ তাকে প্রতিবাদ করে লেখা লেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে লিফলেট বাইর করে, আহমদ সাফা হলো হিন্দু সন্তান, সে কলকাতার লোকদের পড়াচ্ছেন, মুসলমানদেরকে নিন্দা করতেছে বলে মসজিদে মসজিদে লিফলেট প্রচার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং এই যে নীলক্ষেতের যে মসজিদটা আমাদের এখানে, কাটাবন মসজিদ, সেখানে সেই বই এখন খুঁজে বের করা উচিত। অর্থাৎ আহমদ সাফাকে ভুল বোঝার লোকের অভাব নাই। কেউ তাকে পাগল বলে, কেউ তাকে কলকাতার দালাল বলে, হ্যাঁ, কেউ কেউ তাকে সাম্প্রদায়িক মুসলমান বলে। আমি প্রায় সময় দেখেছি কাবেরী গাইন টাইপের যে সমস্ত বুদ্ধিজীবী আছে, এরা অধিকাংশ মনে করে যেহেতু সে বাঙালি মুসলমানের মন লেগেছে নিশ্চয় লোকটা সাম্প্রদায়িক হবে। এই যে অশিক্ষিত এবং মূর্খ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আহমদ সাফার বিচার করতে পারলে তারা কি বুঝবে? এই দেশে মানে মোহাম্মদ আজম একটা সুন্দর কথা বলেছে, সেদিন দেখলাম, বলে যে দেশে বিদ্যা চর্চার কোনো ঐতিহ্যই নাই, তারা সেই কথা বলে। আপনি আজকে আমাকে একটা দেখালেন যে উইকিপিডিয়াতে আমার উপর একজন প্রবন্ধ লিখে বলছে সলিমুল্লাহ খান সাধু ভাষায় লেখেন, তার ভাষা দুর্বোধ্য, বোঝা যায় না। এখন কি চিনি খেয়ে আত্মহত্যা করবো? আমার ভাষা দুর্বোধ্য। যা হোক, আহমদ সাফার ভাষা যদি কেউ দুর্বোধ্য বলে আমি বিস্মিত হবে না। বাংলাদেশের সুন্দরতম গদ্য লেখকদের একজন আহমদ সাফা। টিপুর সাথে আমি 16 আনা একমত। শুধু হুমায়ুন আহমেদ নয়, আমার ভাষার উপরে আহমদ সাফার প্রভাব আছে। আমি অনেক কঠিন ভাষায় আগে লিখতাম, আহমদ সাফা সাধু ভাষায় লিখতেন না, সাধারণ লিখতে জানতেন। কিন্তু আহমদ সাফার কাছে এক জিনিস শিখেছি আমি অন্যান্যদের মধ্যে, যে কেমন করে ভাষাকে মানুষের মুখের ভাষার কাছে নিয়ে যেতে হবে এবং তাতে দর্শন আলোচনা করা যায়। আমার ক্ষমতা সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আহমদ সাফা যে আদর্শ স্থাপন করেন সেটা হচ্ছে পৃথিবীর হেন কঠিন বিষয় নাই যেটা হৃদয়কে স্পর্শ করে না, এবং যে জিনিস হৃদয়কে স্পর্শ করে না সেটা পড়ার আমার দরকার নাই। অসাধারণ মানুষ ছিলেন। আহমদ সাফার কথা একদিনে বলে শেষ করা যাবে না। আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের নাম আহমদ সাফার নতুন বিন্যাস দেওয়ার জন্য। আহমদ সাফার নতুন বিন্যাস মানে এই নয় যে আহমদ সাফাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবেন, তা নয়। এই নতুন যুগে আহমদ সাফাকে নতুন করে আমাদের আবিষ্কার করতে হবে। তার প্রথম কাজ হচ্ছে আহমদ সাফার রচনাবলী পড়া। আহমদ সাফার ভাতিজা, যার নাম না নিলে আমাদের অন্যায় হবে, তার নাম হচ্ছে নুরুল আনোয়ার। প্রথম 10 বছরের মধ্যে আহমদ সাফার রচনাবলী 9 খণ্ড বের করে ফেলেছে এই শতাব্দীতে। সেই কারণে আজকে আমরা পড়তে পাচ্ছি। এই যে আহমদ সাফার রচনাবলী আমার হাতে যে বই দেখতে পাচ্ছেন, এটা 4th খণ্ড। এটা একটা অসাধারণ কাজ। তারপরেও এর সমান পরিমাণ লেখা কিন্তু এখন অসংগৃহীত রয়েছে। বুদ্ধিজীবীরা যদি সৎ মানুষ হতেন এই কাজটা করতেন। বাংলা একাডেমিতে এই কাজ করবেন, অথচ বাংলা একাডেমির দায়িত্ব ছিল এটা। মানে সে জানতো বাংলা একাডেমি যদি শিক্ষিত লোকেরা চালাতেন, বাংলা যদি সৎ লোকেরা চালাতেন, তাহলে তারা আগে সুযোগ গ্রহণ করতেন। কিন্তু হায় রে, কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ। ধন্যবাদ স্যার। আমরা 2.25 ঘন্টা আলাপ করেছি। আমরা আর তাহলে না বাড়ে এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ দিয়ে
এবং আহমদ ছফাকে নিয়ে যে শেষ কথাটা স্যার বললেন যে আরো যে লেখাপত্র রয়েছে, এবং আরেকটি ব্যাপার আপনি আপনার বইতে বলছিলেন যে আহমদ ছফার নামে কোন রাস্তার নামকরণ করা যায় কিনা, এই ধরনের প্রস্তাবও আপনি দিয়েছিলেন। মানে আহমদ ছফাকে কোথাও না কোথাও আসলে স্মরণীয় করে রাখা। কিন্তু আমার কাছে মনে হয় যে টিপু ভাই যেরকমটা বলছিলেন যে তরুণদের মধ্যে যেভাবে আহমদ ছফার পুনর্জাগরণ ঘটে গেছে, সেই ক্ষেত্রে আসলে আর আমাদের আসলে পিছনে ফিরে তাকানোর দরকার নেই, কারণ তার সমসাময়িক বুদ্ধিজীবীরা যে আচরণ আহমদ ছফার প্রতি করেছেন সেটার উল্টোটাই আসলে অনেক জোয়ারের মতো ফিরে আসছে এখন আহমদ ছফার প্রতি ভালোবাসা নিয়ে। তো মহামারীর এই সময়ে নতুন স্বাভাবিক পরিস্থিতি, নিউ নর্মাল যেটা বলি আমরা, ভেতর এই ওয়েবিনার বা আন্তর্জালা আলাপের এই সংস্কৃতিতে আমরা এখন অভ্যস্ত হয়ে উঠেছি। অনেকে এটি নিয়ে বিরক্তি প্রকাশ করেন, কিন্তু মারিকালে সমবেত হওয়ার আর কোনো ভালো বিকল্প কি আছে আপনাদের কাছে? আমার জানা নেই। আজ অলাপ চক্রের আলোচনা চক্রে যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে, আলোচক বৃন্দ, আপনারা চমৎকার আলোচনা করেছেন। আলোচকদের এবং যারা শুনেছেন, শ্রোতা এবং দর্শক, আলোচকদের কথা শুনে মন্তব্য করেছেন, তাদেরকে অজস্র ধন্যবাদ। আমরা ঈদের জন্য কিছুটা বিরতি নিয়ে আবার হয়তো নতুন আয়োজন নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, আর যদি এই মহামারীকালে সকল বিপদ মোকাবেলা করার সাহস সঞ্চয় করুন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। আপনাকেও ধন্যবাদ।